বাবা কি করতেন আপনার? আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, কাস্টমসে চাকরি করতেন। আমার শৈশব বলতে আসলে আপনি যদি আমার কয়েকটি দৃশ্য আসলে ভেসে ওঠে। এক নম্বর হচ্ছে আমরা খুব মধ্যবিত্ত পরিবার ছিলাম, অসচ্ছল ছিলাম এটা আমি বলবো না, তবে মধ্যবিত্তের টানাপোড়নটা ছিল। আমরা স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হইনি কখনো, কিন্তু কয়েকটি জিনিস আমাকে খুব নাড়া দেয় এবং আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে আমাদের বাসায় একটা চমৎকার নান্দনিক পরিবেশ ছিল। আচ্ছা, আমার মা প্রাতিষ্ঠানিক শিক্ষায় তেমন একটা শিক্ষিত নন, অনেক বয়স্ক মানুষ, কিন্তু আমার মার দৃশ্য যদি আপনি আমাকে কল্পনা করতে বলেন, আমি এখনো দেখি যে উনি রান্নাঘরে একদিকে ডাল ঘুটুনি দিয়ে ডাল ঘুটছেন আর তার আরেক হাতে হয়তো শরৎচন্দ্রের বই। বাহ। বাবা চাকরি করে, বাবার দৃশ্যটা যদি আমি মনে করি, আমি দেখি যে বাবা খাটে শুয়ে আছেন, তার সামনে হয়তো বিচিত্রা অথবা এশিয়া উইক একটা পত্রিকা তখন বের হতো, এটা পড়ছেন। ওকে। আমাদের বাসায় আসলে তখন টেলিভিশন ছিল না, প্রশ্নই ওঠে না, এমনকি রেডিও ছিল না। সত্যি কথা বলতে রেডিওটা আমাদের জন্য বিলাসিতা ছিল, যেহেতু আমরা সব ভাই বোন পড়াশোনা করতাম। কিন্তু আমাদের বাসায় জানেন ঘর ভর্তি বই ছিল, স্তূপে স্তূপে বইগুলো যে সাজিয়ে রাখার জন্য যে সে সেলফও কিন্তু সেভাবে ছিল না। টেবিলের উপর বই থাকতো, চেয়ারের উপর বই থাকতো, ছোট্ট তখন খুব কম দামি সেলফ পাওয়া যেত বইয়ের, সেই সেলফের পর সেলফ, অসংখ্য বই। আচ্ছা, আমরা ভাই বোনরা দুষ্টমি করে যখন মারামারিও করতাম, আমরা একজন আরেকজনের দিকে বই ছুঁড়ে মারতাম, হাতের কাছে ওটাই ছিল সবচেয়ে সহজলভ্য। এই পরিবেশে আসলে বড় হয়েছে আমি খুব সৌভাগ্যবান মনে করি যে আমাদের খাওয়া দাওয়ার আড়ম্বর ছিল না, পোশাকের আড়ম্বর ছিল না, আমাদের খুব বেশি আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু খুবই নান্দনিক এবং মূল্যবোধের একটি পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। এটা আমার খুব আপ্লুত করে। এইভাবেই আসলে বেড়ে ওঠা। তারপরে আপনি যদি আমাকে বলেন যে আপনার জীবনের হিরোকে, সবার জীবনে তো একজন আদর্শ মানুষ থাকে, তার মতো হতে চায়। আমার কাছে কিন্তু আমার বাবা। অবশ্যই আমি অনেককে শ্রদ্ধা করি, অনেককে অনুসরণ করি, অনেককে আমি ধারণ করার চেষ্টা করি, যেমন এপিজে কালাম আমার খুবই প্রিয়। কিন্তু আমাকে যদি আপনি বলেন যে আপনি কার মতো হতে চান, আমি আমার বাবার মতো হতে চাইব। কারণ এই মানুষটির মতো, আমি বলবো শিক্ষিত, একাডেমিক অর্থে বলছি না, একাডেমিক অর্থে যদি আপনি বলেন, ওনার মাস্টার ডিগ্রি করা ছিল না, অনেক পুরনো যুগের মানুষ, উনি অনেক বড় চাকরি করতেন না, উনি মাঝারি মানের সরকারি চাকরি করতেন, কিন্তু প্রকৃত একজন শিক্ষিত মানুষ। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। জি জি, নিশ্চয়ই। আমি যেদিন প্রথম স্কুলে ভর্তি হলাম 1973-তে, আমার বাবা আমাকে নিয়ে পাড়ার ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। ক্লাস 1-এ ভর্তি হলাম, সেদিন আর ক্লাস হলো না, সব ভর্তির সব ফর্মালিটিসগুলো শেষ করে তিনি আমাকে তার অফিসে নিয়ে গেলেন, তার পাশেই তার অফিস। ওকে। হাঁটতে হাঁটতে অফিসে গেলাম, এবং সত্যি বলতে কি সেদিন আমি প্রথম টেলিফোন দেখি। আমার বাবার টেলিফোন, একটা টেলিফোন না শুনেছি, কিন্তু টেলিফোন আমার দেখা হয়। সেই সময় ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন করতে হতো। আমি আমার বাবাকে বললাম যে বাবা, আব্বা আমি একটু বড় মামাকে একটা ফোন করি। আমার বড় মামা আমার খুব প্রিয় মানুষ ছিলেন। উনি দেখ কিছু বলছেন না। আমি আবার বললাম, আব্বা বড় মামাকে একটা ফোন করি। দেখলাম কিছুই বলছেন না, নাও বলছেন না, হাও বলছেন না। একটু পরে উনি সিঙ্গারা এলো, আমাকে বললেন সিঙ্গারাটা খাও। খেলাম, তারপরে বললেন চলো তোমাকে বাসায় দিয়ে আসি, বাসাও খুব কাছে। তা আমি বললাম আব্বা বড় মামাকে ফোন করবো না? উনি কিছুই বললেন না, আমাকে বাসায় দিয়ে উনি অফিসে চলে গেলেন। আমার খুব অভিমান হলো যে আমি প্রথম আব্বার অফিসে গেলাম, জীবনে প্রথম টেলিফোন দেখেছি। আমি বড় মামাকে বলতে চেয়েছিলাম যে আমি স্কুলে ভর্তি হয়েছি, এবং বড় মামার দেওয়া একটা কোট পরে আমি স্কুলে গিয়েছিলাম, যদিও সেটা গরমকাল ছিল। মানে আমার মনে হচ্ছিল যে স্কুলে যাব, কোট পরে যেতে হবে। রাতে আমি আব্বাকে আমি খুব মন খারাপ করে বসে আছি। তা আমার আব্বা আমাকে খাওয়া শেষে ডাকলেন, ডেকে বললেন যে বাবা তুমি ফোন করতে চেয়েছো, আমি জানি তুমি মন খারাপ করেছো, কিন্তু আমি তোমাকে ফোনটা কেন করতে দিইনি জানো? আমি বললাম কেন? বাবা ফোনটা আমাকে সরকার দিয়েছে সরকারি কাজে ব্যবহার করার জন্য। অসাধারণ। এটা আসলে তোমার জন্যে বা পরিবারের কারো সাথে গল্প করার জন্য দেওয়া হয়নি।
আমি আমার বাবার 1000 ভাগের 1 ভাগও হতে পারিনি। অসাধারণ, সারা অসাধারণ। জীবন তিনি কিন্তু এইভাবেই জীবন চালিয়েছেন। আরেকটি honest। ঘটনা বলি, জি। একবার বাবা রাতে মাঝে মাঝে অফিসে কাজ করতেন, বাসায় কাজ করতেন, অফিস থেকে নিয়ে আসতেন, কাজ করতেন, অফিস থেকে কাগজ নিয়ে আসতেন, লেখালেখিগুলো করে নোট টোটগুলো করে সকালে নিয়ে যেতেন। তো বাবা একবার কিছু কাগজ এনে রেখেছেন, আমার অঙ্ক করতে হবে, আমার কিছু খাতা দরকার। তখন আপনার মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু লুজ শিট কিনে খাতা বানাতাম, এই যে সেলাই করতাম। আমি আব্বার ওখান থেকে 10-15টা 20টা পৃষ্ঠা নিয়ে একটা খাতা বানিয়ে অঙ্ক করলাম বা অন্য কাজগুলো করলাম। পরদিন বাবা জিজ্ঞেস করলেন যে কালকে রাতে লিখতে গিয়ে দেখলাম এখানে সম্ভবত 20টা বা 15টা হবে, এতগুলো কাগজ নেই, পাতা নেই, এগুলি কে নিয়েছে? তো আমি বললাম যে বাবা আমি নিয়েছি। তো বাবা কিছু বললেন না, কেন নিয়েছো? আমি বললাম আমি অঙ্ক করার জন্য নিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। উনি বেরিয়ে গেলেন। বাসা থেকে খুব কাছেই কিছু দোকান ছিল, উনি কিন্তু গুনে গুনে 20টা কাগজ কিনে আনলেন। কিনে এনে উনি কিন্তু এটা মানে পূরণ করে দিলেন যে ঘাটতিটা ছিল। পরে আমাকে উনি বললেন যে বাবা সরকারি কাগজ কিন্তু তুমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারো না, এটা কখনোই এখানে হাত দেবে না, তোমার যদি লাগে আমাকে বলবে, আমি কিনে দেব। বাহ, আমি আসলে সেই বাবার আলোতেই কিন্তু মানুষ হয়েছি। অসাধারণ। মোটেও করতাম না, প্রচন্ড দুর্দান্ত দুষ্ট ছিলাম, কারো কথা শুনতাম না এবং স্কুলে যেতাম না, আমাকে টেনেও স্কুলে নেওয়া যেত না। এটা নিয়ে আমার আব্বা আম্মা বোনরা সবাই খুব আপসেট ছিলেন যে স্কুলে যাই না, পড়ি না। সবার তো একটা টেনশন থাকে, বাইরে গিয়ে সারাদিন খেলাধুলা করি, মারামারি করি বা দুষ্টামি করি। একদিন ক্লাস 5-এ আমার মনে আছে, মাসটা হয়তো মার্চ এপ্রিল হবে, আমার বাবা আমাকে স্কুলে নেওয়ার জন্য টানাটানি করছেন যে চলো স্কুলে যাই, চলো স্কুলে যাই। আমি খুব বদরাগী ছিলাম, তো আমি করলাম কি, হঠাৎ করে বাবাকে আচমকা একটা ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার কারণে উনি পড়ে গেলেন। পরে উনি হাতে খুব ব্যথা পেলেন। উনি পরে হাতে খুব ব্যথা পেলেন এবং উনি কোকাচ্ছেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তা আমার বোনরা তাড়াতাড়ি করে তাকে ধরে পাশেই আমাদের কলোনিতে একটা ডিসপেন্সারি হসপিটাল টাইপ ছিল, কমিউনিটি হসপিটাল, ওখানে নিয়ে গেলেন। ওরা কিছু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল। উনি ঘন্টাখানেক পর বাসায় আসলেন। সেদিন অফিসে গেলেন না। উনি বাসায় এসে আমাকে একটি কথাও বললেন না। উনি বিছানায় শুয়ে আছেন, তার হাত ব্যথা করছে, শুধু আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন। সেখানে মানে রাজ্যের অভিমান, কোনো রাগ না, ক্ষোভ না, কিন্তু অভিমান। সেই মুহূর্তে কিন্তু আমার জীবনটা পাল্টে যায়। আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলাম। তাকে আমি বললাম যে, পাশে গিয়ে তার মাথার পাশে বসলাম, বসে তাকে বললাম যে আব্বা, দেখি উনি সাড়া দিচ্ছেন। আমি আবার ডাকলাম যে আব্বা। তখন উনি আমার দিকে তাকালেন। তখন আমি বললাম যে আব্বা, আমি কিন্তু ক্লাস 5-এ বৃত্তি পাবো। উনি অবাক হয়ে গেলেন। মানে? আমি বললাম আব্বা আমি প্রতিদিন স্কুলে যাব। আব্বা আমি আর দুষ্টামি করবো না। আব্বা আমি কিন্তু মেট্রিকে স্ট্যান্ড করব। আব্বা আমি কিন্তু ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করব। তুমি শুধু আমার হাতটা ধরে ঝরঝর করে কেঁদে দেবেন। এবং আমি খুবই আনন্দিত, তাকে যে কথাগুলো আমি দিয়েছিলাম প্রতিটি কথাই আমি রাখতে পেরেছি। এভাবেই স্কুল শেষ করলাম, স্ট্যান্ডেই করলাম, আত্মপ্রচার হয়ে যাচ্ছে তবু বলি। ইন্টারমিডিয়েটও তাই হলো, ইউনিভার্সিটিতে গেলাম। এবং যখন আমরা আসলে স্কুলে পড়ি ক্লাস 9-এ, কিন্তু আরেকটি বড় পরিবর্তন আসে। সেটি হচ্ছে তখন আমার জীবনে একজন শিক্ষকের আবির্ভাব ঘটে। ক্লাস 8-এ কিন্তু আমার রেজাল্ট কিছুটা খারাপ হয়েছিল। ক্লাস 8 থেকে যখন 9-এ উঠি, তার আগ পর্যন্ত কিন্তু আমার রেজাল্ট খুব ভালো ছিল। তখন আমার স্কুলে যিনি হেড স্যার ছিলেন, ওনার নাম রফিকুল্লাহ স্যার, উনি আমার রেজাল্ট শিট নিয়ে খুব আপসেট হয়ে গেলেন। বললেন এ তো মোটামুটি ভালো ছিল, এই গাধা তো এইভাবে চললে সামনে তো সে এসএসসি দিবে, আমাদের তো তাকে নিয়ে কিছু আশা ভরসা ছিল, আমাদের তো খুব বেশি ভালো ছাত্রছাত্রী স্কুলে নেই। আমি খুব একটা সাধারণ স্কুলে পড়েছি, খুবই সাধারণ স্কুলে, আগ্রাবাদ গভর্নমেন্ট কলোনি হাই স্কুল। তো এর উপর একটু আশা ভরসা ছিল। সেও তো দেখি 9-এ ওঠার সময় অত ভালো রেজাল্ট করেনি। তখন উনি মহিউদ্দিন খান স্যার নামে একজন স্যারকে ডাকলেন, ডেকে বললেন যে খান সাহেব, এই ছাগল আগে রেজাল্ট ভালো করতো, এ মনে হয় কোনো খপ্পরে টপ্পরে পড়েছে, আপনি তাকে একটু দেখেন,
যে 2 বছর আছে ক্লাস 9-10, এই 2 বছর আপনি একটু তাকে দেখেন, সাথে আপনি অন্যান্য টিচার যাদের সাহায্য দরকার হবে মনে করবেন তাদেরকে সাথে নেন, বাট আমি চাই যে আপনি ওকে দেখবেন। মহিউদ্দিন খান স্যারের একটা মজার অভ্যেস ছিল যে স্যার কিন্তু ব্যাট দিয়ে পিটাতেন না, স্যার যাকে পিটাতেন তাকে পিটাতেন স্কুলে ঘন্টা বাজানোর যে হাতুড়ি আছে সেটা দিয়ে, সেটার বাট দিয়ে। তো তার স্যারের হাতে কিন্তু ওই বাটটা তখনও ছিল। উনি স্যারকে বললেন যে, হেড স্যারকে বললেন যে স্যার আপনি একটু চিন্তা করবেন না, হয় ও পড়বে নয় ওকে দিয়ে আমি স্কুলের ঘন্টা বানাবো। হ্যাঁ, এরপরে আমার উপর নাজেল হলো বিশাল কেয়ামত। আমি বলবো কেয়ামত কি, কারণ আমার রুটিন করে দিলেন স্যার যে আমাকে রাত 3টায় উঠতে হবে, উঠে পড়তে হবে। এইভাবে পড়ে মাঝখানে 7টার দিকে নাস্তা, তারপরে গোসল টোসল করে স্কুলে যাব। 10টায় স্কুল, 9টা পর্যন্ত পড়তে হবে, তারপরে স্কুলের জন্য বেরোতে হবে। বিকেল স্কুল থেকে ফিরে এসে বিকেল 4টা থেকে 4:30 মাঠের এক কোনায় বসে একটু হাওয়া খেতে হবে, তারপরে চলে যেতে হবে তার বাসায়। আচ্ছা, সেখানে উনি রাত 10টা পর্যন্ত আবার আমাকে পড়াবেন। কি অসাধারণ শিক্ষক। 10টার পরে আমাকে বাসায় চলে আসতে হবে এবং ঘুমিয়ে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে মহিউদ্দিন খান স্যার প্রতিদিন ফজরের নামাজ পড়ে কয়েক মাইল হেঁটে উনি কিন্তু আমার বাসায় চলে আসতেন, আমি রাত 3টায় উঠে পড়ছি কিনা দেখার জন্য। মাই গুডনেস। এবং নিচ থেকে আমাকে ডাকতেন, এই নাম নাম, হ্যাঁ বাদল নাম, হ্যাঁ। আমি 3 তলায় থাকতাম। মানে উনি ছিল আমার কাছে একটা, মানে মনে হতো যে মানে উনি আমার কাছে একটা আজরাইলের মতো ছিল। মানে স্যার সকালে আসবেন এবং আমাকে পাবেন না, এটা আমার জন্য মানে অকল্পনীয় একটা বিপদ, এবং আমি খুব বিরক্তও ছিলাম। ওকে। এই তারপর আমি নামতাম, ক্লাস 9-এর ঘটনা এটা। 9-এ আমি নামতাম, নামার পরে আমাকে স্যার হাঁটতে 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 আমাকে নিয়ে যেতেন পাশেই, যেখানে আমি বললাম আমার বাবা কাগজ কিনেছিলেন, ওখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, ওরা খুব ভোরে পরোটা ভাজত। তো স্যার কিন্তু প্রতিদিন সকালে চলে আসতেন এবং আমাকে ওই রেস্টুরেন্টে নিয়ে 2টো পরোটা একটা ডিম পোচ খাওয়াতেন, নিজেও খেতেন। এবং তখন বলতেন যে ভালোভাবে খাওয়া দাওয়া না করলে পড়বি কীভাবে। এবং রাতে যখন ওনার বাড়িতে যেতাম তখন উনি বিশাল এক বাটিতে গরুর দুধ রাখতেন, যেটা আমাকে অবশ্যই খেতে হতো এবং ওটা আমার বিষের মতো মনে হতো। এবং স্যার শুধু একা থাকতেন না, ওই সময় কিন্তু একটা সেশন ছিল। সেশন মানে স্যার কিছুক্ষণ পড়াতেন, এরপরে পড়াতেন অঙ্ক করাতেন শফিকুল্লাহ স্যার, সব কিন্তু স্যারের জোগাড় করা একই স্কুলের। বাংলা পড়াতেন কাশেম স্যার। সপ্তাহের শেষে গিয়ে আমাকে বলি ইংরেজি পড়াতেন খাস্তগীর স্যার। এই সব পড়াটা শেষ করে 1 সপ্তাহ পর পর হেড স্যার পরীক্ষা নিতেন। আচ্ছা, যে এই 1 সপ্তাহে আমার কি ডেভেলপমেন্ট হলো। ওকে। অর্থাৎ এই 2 বছর আমার কোনো আসলে জীবন ছিল না, মানে এই ওনাদের মানে অত্যাচারের জীবন অতিষ্ঠ। তো যখন আমি এসএসসি পরীক্ষা যেদিন শেষ হলো, সেদিন আমি প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার সমস্ত বইপত্র নিয়ে আমি পুরনো দোকানে বিক্রি করে দিলাম। বইয়ের প্রতি আমার এত ক্ষোভ, বই খাতার উপর সব বিক্রি করে দিয়ে আমি আলমা সিনেমা হলে গিয়ে, আমার এক বন্ধু ছিল মানিক, ওকে নিয়ে সিনেমা দেখলাম আরাম করে ওই বই বিক্রির টাকায়। ওকে। তারপরে কয়েকটা মাসুদ রানা কিনলাম, আলমা সিনেমা হলের নিচে একটা দোকানে বিক্রি করা হতো। মাসুদ রানা বই কিনে বাসায় ফিরে আসলাম। তারপর পরীক্ষার কথা ভুলেই গেলাম। আচ্ছা, যে এই পরীক্ষা দিছি এটা ভুলেই গেছে। এখন আমি স্বাধীন 3 মাস। তখন তো আমাদের সময় তো পরীক্ষার পর পরে কোচিং শুরু করতে হতো না, আমি 83-র কথা বলছি। তারপরে পরীক্ষা কথা ভুলে গেছি, পরীক্ষার রেজাল্ট গোল্লায় যাক, কিছুই আমার মাথায় নেই। আমি সারাদিন ক্রিকেট খেলি, তাও কিন্তু ক্রিকেট ব্যাট নেই, ওই তক্তা কেটে বানানো ব্যাট, ওটা দিয়ে ক্রিকেট খেলি। সারাদিন ঘুরি, কখনো বাটারি হিল যাই, কখনো পতেঙ্গা চলে যাই, আমরা বন্ধুরা মিলে। আমার মানে পরীক্ষার রেজাল্টের দিকে আমার কোনো মনোযোগ নাই। একদিন এরকম বিকেলে ক্রিকেট খেলছি, আমাকে বল করছে আর আমি সব বল খুব ভালোভাবে ফিরিয়ে দিচ্ছি। এমন সময় হঠাৎ দেখি পেছন থেকে মহিউদ্দিন খান স্যার মানে খুব ভাঁচকায় গলায় চিৎকার করে উঠলেন, এই ফাজিলের ফাজিল, আজকে তোর রেজাল্ট দিয়েছে আর তুই এখানে জাভেদ মিয়া দাদগিরি ফলাস, স্কুলে সবাই তোর জন্য অপেক্ষা করছে। বলে ছোটখাটো মানুষটা আমাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলেন। স্কুল কিন্তু মনে করেন যে আমার যে মাঠ থেকে খেলছে সেখান থেকে আপনি যদি হেঁটে যান আপনার 8-9 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে। স্যার আমাকে নিয়ে ছোটখাটো মানুষটি বিদ্যুৎ গতিতে কোলে এভাবে আক্ষরিক করছে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছেন। আর উনি, আমার মনে আছে উনি কাঁদছেন, ওনার চোখের পানিগুলো টপ টপ করে আমার গায়ে পড়ছে। এই গায়ে পড়া মানে আমি বুঝতে পারছি না আসলে কি হয়েছে। স্কুলে যাওয়ার পরে বুঝলাম যে সব স্যাররা
এবং সব অন্যান্য ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, সবাই যখন আমাকে নিয়ে স্যার ঢুকলেন, যে মানে খুব আনন্দের যে একটা চিৎকার, সেই চিৎকার দিয়ে বুঝলাম যে কিছু একটা ঘটিয়ে ফেলেছে। এই স্যার কিন্তু, মহিউদ্দিন স্যার কিন্তু আমৃত্যু আমার সাথে ছিলেন। আমি স্কুল শেষ করে কলেজে যাওয়ার পরে উনি আমাকে ছাড়েন নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও ছাড়েন নাই। এরপরে তো আমরা স্কুলে গিয়ে কি হলো স্যার, ওখানে যাওয়ার পরে অভিজ্ঞতা? আমরা যখন স্কুলে গেলাম, স্যার আমাকে মাঠে ফেললেন, ছুড়ে দিলেন। সেই মাসটা ছিল জুন মাস, 21শে জুন সম্ভবত আমাদের রেজাল্ট দিয়েছিল, এবং সেদিন খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে স্কুলের মাঠে প্রচুর পানি জমে আছে। তারপরে আমাকে নিয়ে গিয়ে স্কুলের মাঠে স্যার যখন নামিয়ে দিলেন, আরেক ছাত্র এসে জড়িয়ে ধরে আমাকে পানিতে ফেলে দিল ধাক্কা দিয়ে, খুশিতে। সেও আমার বন্ধুরা সবাই আমার সাথে পরীক্ষা দিয়েছে। এরপরে অন্যরাও পানিতে ঝাঁপ দিল। তখনও আমি জানি না কি হয়েছে, পানিতে ঝাঁপ দিল। এই দেখা গেল যে এরকম বেশ আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী একসাথে পরীক্ষা দেয়, কিন্তু মানে খুব সিলেক্টেড স্টুডেন্ট না, কয়েকশো ছেলে মেয়ে পরীক্ষা দেয়। দেখলাম যে সমস্ত ছেলে মেয়েরা সে সন্ধ্যায় পানির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বিশেষ করে ছেলেরা। একটু পর দেখলাম যে একজন স্যার, ওনার নাম গিয়াসউদ্দিন স্যার, উনি মহিউদ্দিন খান স্যারকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন। ওনার দেখা দেখি গিয়াস স্যারকে একজন ফেলে দিলেন। এভাবে কিছুক্ষণ পর দেখা গেল যে সবাই খুশিতে পানিতে গড়াগড়ি দিচ্ছে। পরে আমি বললাম, এ আসলে কি হয়েছে, কিসের জন্য এত কিছু? তখন আমাকে বলা হলো যে আমি বোর্ডে 5ম হয়েছি, তাও মানবিক বিভাগ থেকে। এবং এটা আমার স্কুলের জন্য একটা বড় ব্যাপার ছিল, কারণ আমি কিন্তু একটা সহজ সরল সাধারণ স্কুলে পড়েছি। এই স্কুল থেকে একটা পর্যায়ে আমি চট্টগ্রামের খুব নামকরা স্কুলে চলে যেতে চেয়েছিলাম, চিটং কলেজিয়েট স্কুলে। কিন্তু হেড স্যার আমার আব্বাকে বলেছিলেন যে দেখেন, আমার স্কুলটা হচ্ছে খুব সাধারণ ছাত্রছাত্রীদের জন্যে, আপনি যে স্কুলে ওকে নিতে যাচ্ছেন ওদের ওখানে কিন্তু সবাই ভালো ছাত্রছাত্রী, অনেক ভালো রেজাল্ট ওরা করবে, কিন্তু ও যদি চলে যায় তাহলে আমার কিন্তু যে মানে আশাটা ছিল যাকে নিয়ে, সেও চলে যাবে। এখানের থেকেও তো ভালো রেজাল্ট করতে হবে, অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে হবে। আপনি আপনার ছেলেকে এখানে রেখে দেন। তা আমাকে রেখে দেওয়া হয়েছিল। এবং সেই স্কুল থেকে যেহেতু মানে বোর্ডে একটা জায়গা করে নিয়েছিলাম, ওটা ওই স্কুলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ওটাই প্রথম ছিল না, আমার আগেও ছিল, কিন্তু ওটা খুব, তবে আমার আগে গ্যাপ ছিল, একটা বড় গ্যাপের পরে আবার, যার কারণে তখন আসলে এটা একটা বড় খবর ছিল। এবং তবে আমি বলে রাখি, এই অতি সাধারণ স্কুল থেকে কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব পরে বেরিয়েছেন, অনেক বড় যারা বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, খুব নামকরা অধ্যাপক হয়েছেন, বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুবই নামকরা অধ্যাপক হয়েছেন, এরকমও আছেন। কিন্তু অন্য স্কুলের মতো প্রতি বছর ভালো প্রোডাক্ট বের করা, সেটা একটু কঠিন ছিল আমার স্কুলের জন্য। আচ্ছা আচ্ছা, আমার পরেও করেছে স্ট্যান্ড, আমার চেয়ে ভালো রেজাল্ট করেছে এমনও আছে, কিন্তু ওই বছরের জন্য একটা ইউনিক ছিল। সো রেজাল্টটা জানলেন স্যার, তারপরে যাই। এরপরে তো আমরা চিটং কলেজ গেলাম। তবে যখন আমরা স্কুলে পড়ি তখন কিন্তু আমরা কচিকাচার আসর, দাদাভাই যেটা পরিচালনা করতেন, ওটার সাথে জড়িত হই। এবং কচিকাচার আসরের সাথে যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা টুকটাক লেখালেখি শুরু করি, ছড়া, কবিতা, স্কুল জীবন থেকেই। এবং সেগুলো আমরা তখন ইত্তেফাকে রকুনুজ্জামান খান দাদাভাই একটা কচিকাচার আসর নামে একটা বিশেষ পাতা করতেন, সেখানে আমরা লেখা পাঠাতাম, সেগুলো ছাপা হতো, মাঝে মাঝে ছাপা হতো। ছাপা হলে আমাদের খুব খুশি। এইভাবে কিন্তু আমরা লেখালেখির জগতে আস্তে আস্তে আসা শুরু করি। ওই সময় বাবার প্রতিক্রিয়া কি ছিল? আপনার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট। আমার যখন প্রথম অ্যাচিভমেন্ট হয়, আমি বলি আমার বাবা, তার সামর্থ্য খুব কম ছিল। আমি যখন পানিতে গড়াগড়ি খাচ্ছি, তখন এক পর্যায়ে আমার চিৎকার করে উঠলো আমার স্যাররা যে তোর আব্বা এসছে। হ্যাঁ, তখন আমি পানি থেকে উঠে গেলাম। আমার মনে আছে তিনি আমাকে নিয়ে, তার অনেক আশা ছিল, কিন্তু তার কেন জানি ধারণা ছিল যে হয়তো আমি ভালো করব। তার সেই আশা পূরণ হওয়ার কারণে, কিংবা আমি জানি না কেন, তিনি খুব স্তব্ধবাক হয়ে শুধু আমার মাথায় হাত বুলাচ্ছেন, আদর করছেন, করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। এরপরে বাড়ি গিয়ে উনি যেটি করলেন সেটি হচ্ছে আমাকে আমার ভাই, অন্য ভাই বোন সবাইকে ডেকে বললেন যে ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন, যে আমার হাত ভেঙে দেওয়ার যে অপরাধটা তুমি করেছিলে, সেটি তোমাকে আমি আজকে মাফ করে দিলাম।
এবং ওনার সীমিত সামর্থ্যের কথা আসছে এই কারণে, উনি কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যেও আমাদের বাসায় 3 দিন, একদিন আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছিলেন, একদিন আমার সব সাদদেরকে দাওয়াত দিয়েছিলেন, একদিন আমার সমস্ত মুরব্বী যারা আছেন পাড়ার, আমার মামা চাচা, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে এটা এমন কি ব্যাপার, কিন্তু আমি জানি যে এটা আমার বাবার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আমার বাবার কিন্তু কোনো ওয়ালেট ছিল না সারা জীবন। উনি সবসময় রুমালের মধ্যে টাকা রাখতেন। তার সীমিত আয়ে এতগুলো প্রোগ্রাম করা, ইট ইজ অ্যামেজিং। আর আমার মা, আমার মনে আছে যে আমি যখন বাবার সাথে বাসায় যাই, আমার মা জড়িয়ে ধরে শুধু কাঁদছিলেন, এবং উনি আমাকে একটি চমৎকার উপহার দিয়েছিলেন। সেটি হচ্ছে উনি আমাকে পাড়ার একটা লাইব্রেরির মেম্বার করে দিয়েছিলেন। বলেছিলেন যে তুই তো বই পড়তে পছন্দ করিস, তো বাবা আমি তোকে কি দেবো, তোকে আমি এই লাইব্রেরিটার মেম্বারশিপ করে দিলাম 20 টাকা দিয়ে, বই এনে এনে পড়ে ফেরত দেওয়া যেত। স্যার আপনি কত সালে এসএসসি করেন? 83-তে। খুব বেশি দিন আগের গল্প না, কিন্তু বাংলাদেশটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার গল্পটা যখন শুনছি, মানে বাবা মায়ের প্রিন্সিপাল বা আমরা যেভাবে বড় হচ্ছে আমাদের সন্তানদেরকে, আকাশ পাতাল পার্থক্য, মানে চিন্তাই করা যায় না আসলে এই চেঞ্জেসটা। হয়তো আমরা পরে কথা বলবো বিষয়গুলো নিয়ে, বলুন আপনি পরে। হ্যাঁ, তারপরে তো আমরা আসলে লেখালেখি, কবিতা, এগুলো নিয়ে আবার কলেজে গিয়ে আবার একটু দেখা গেল যে কবিতা, লিটল ম্যাগাজিন, এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি। তখন বাবাকে আমার চিটং কলেজে প্রিন্সিপাল একদিন একটা চিঠি দিলেন। আমি চিটং কলেজে ভর্তি পরীক্ষায় খুব ভালো করেছিলাম। বাবাকে একটা চিঠি দিলেন যে আপনার বাচ্চা খুবই প্রমিজিং, তবে ইদানিং ও মনে হচ্ছে যে একটু কবিতা লেখা, ও বিভিন্ন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আপনি যদি পারেন আমার সাথে একটু দেখা করবেন। এটা তখন দেওয়া হতো কলেজ থেকে। তো বাবা দেখা করলেন, দেখা করার পরে স্যার বললেন, মোজাম্মেল স্যার আমাদের প্রিন্সিপাল ছিলেন, তিনি বললেন যে ওকে একটু টেক কেয়ার করতে হবে। বাবা আসার পরে বাবা প্রথম খবর দিলেন মহিউদ্দিন স্যারকে। স্যার কিন্তু খবর আমার সবসময় নেন। তো বললেন যে স্যার আপনার ছাত্র সম্পর্কিত প্রিন্সিপাল এটা বলেছে। তখন মহিউদ্দিন স্যার আবার আমার দায়িত্ব নিলেন। তখন আমরা মনে হয় 2nd ইয়ারে উঠেছি, এবং আমাকে উনি আবার আগের রুটিনে ফিরিয়ে নিলেন। এই ক্ষেত্রে আমার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এটাও বলা দরকার। সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় সবসময় পাওয়া যায় না, ধন্যবাদ দেওয়ার আগেই অনেক সময় চলে যেতে হয়। আমার একজন বন্ধু ছিল, ওর রেজাল্টও খুবই ভালো ছিল, খুবই ভালো রেজাল্ট করে এসেছিল, আমরা একসাথে পড়তাম। আপনার একটা ধারণা আছে নিশ্চয়ই, এখন আছে কিনা জানি না, ছাত্রছাত্রীদের মধ্যে থাকতে পারে, যে ভালো ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এক ধরনের ঈর্ষার সম্পর্ক থাকে। কেউ কাউকে নোট ধার দিতে চায় না, কেউ কাউকে খুব একটা হেল্প করতে চায় না। তা আমার একজন বন্ধু ছিল খুবই মেধাবী, এবং আমরা জানতাম যে ও বোর্ডে 1st বা 2nd হবে। তা একদিন আমি বসে বসে এই কবিতার আড্ডা মারছি, তাও কলেজ থেকে কিছুটা দূরে, দেখছি আমার সে বন্ধু এসে হাজির। এসে বলল যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব, এদিকে আসেন। আমি তো খুব বিব্রত হওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এখানে সে কেন আসলো, দ্বিতীয়ত আমাদের সময় কিন্তু আমরা অত ছিলাম না, আজকেও যত ছেলেমেয়েরা যত সহজে মিশে অত ছিলাম না। আমার এই বন্ধুটি ছিলেন আসলে একজন ছাত্রী, এসে আমাকে হঠাৎ বন্ধুদের মাঝ থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন, এটা তো খুব বড় মান ইজ্জতের ব্যাপার। তা আমি গিয়ে খুব রাগ করে বললাম যে কি, তুমি কেন এসছো? বললো না, শুনলাম আপনি কাজী নজরুল ইসলামের মতো ল্যাটোদ্দনে নাম লিখিয়েছেন, তো সামনে তো পরীক্ষা, পড়াশোনা কিছু করেছেন? এগুলি কিন্তু সে রাগ করে বলছে করেছেন, আমাদের মধ্যে তুমি সম্পর্ক। আমি বললাম কি পড়বো, আর বেশি তার সময় নাই, নোট তো কিছু নাই। তো বললো যে নোট আমি দিব, আমার নোট আমি দিব, নোটগুলো ঠিকভাবে পড়ে ফেরত দিতে হবে, না হলে পেন্সিল দিয়ে চোখ গেলে দেব। বস্তুত ওর নোট নিয়ে আমি পড়ি। একদিকে মহিউদ্দিন স্যারের কড়া শাসন, কিন্তু ছাত্র, আমি তখন তো কলেজে চলে গেছে, মানে ওইভাবে, মানে স্যারও তো স্কুলে ব্যস্ত, আমার তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা বিষয় আবার নোট করে সময় বেশি নিয়ে রেডি করে নিয়ে আসা। আমাদের সময় তো নোট করে পড়তে হতো, এখনকার মতো গাইড বই পাওয়া যেত না। আমার এই বন্ধুটি কিন্তু আমাকে নোটগুলো করে দিত, ও যেটা করতো সেটা দিত আমাকে, এবং এটা তাকে আমার ফেরত দিতে হতো, এবং তাকে আমার কিন্তু অনেকটা পরীক্ষাও দিতে হতো এটা আমি পড়লাম কিনা। অনেকটা এই দুজনের কারণেও আমি এইচএসসি তো মোটামুটি বোর্ডে একটা জায়গায় করে নেই, যদিও আমার এই বন্ধুটি আরো ভালো করেছিল, সে 2nd হয়েছিল। আপনার পজিশন কত হয়? আমার ছিল 11th। ওকে, তখন তো 20 জন ছিল স্ট্যান্ড করার। 20 জন ছিল। এরপর তো আমরা
কিছুটা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তখন তুমুল কবিতা, আমরা কিছু বিশেষ ধারণার রাজনীতি করতাম, যেগুলোকে প্রগতিশীল ধারণা বলা হয়, ওগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে গেলাম। তখন পর্যন্ত কি জীবনের এম ঠিক হয়েছে যে এত ভালো রেজাল্ট, কোথায় যাব, কি করব? আমি একটা কথা বলি, ফ্রম ডে ওয়ান আমার দুটো ইচ্ছে ছিল। একটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, আর যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে না পারি আমি সিভিল সার্ভিসে আসব। ওকে, দুটোর মধ্যে একটা। এক্ষেত্রে আমি শেষ পর্যন্ত আমার বাবার ইচ্ছেটাকে প্রাধান্য দেই। আমার বাবা আমাকে বলছিলেন যে আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে বাবা আমি আসলে কি হব, আপনি কি চান, তখন আমার বাবা আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। যে বললো যে বাবা আমি তো 1949 সালে চাকরিতে ঢুকেছি। তখন মুসলমানরা পড়াশোনাই খুব কম করতো, সত্যি কথা বলতে, এবং তারা চাকরি করবে এটা চিন্তাও করতে পারতেন না। এবং আমার বাবা চাকরি করার কারণে কিন্তু আমার দাদা একটু রাগও ছিলেন, কারণ আমার দাদা ছিলেন কিন্তু একদম জাত ব্যবসায়ী। চিটাগনিয়ানরা তো ব্যবসা করেন, এবং উনি ব্যবসা বাণিজ্য ছেড়ে পড়াশোনা করে, উনিও কিন্তু পড়াশোনা করতে পেরেছেন আমার দাদির কারণে, কারণ আমার নানা আবার কিন্তু খুব বড় সরকারি কর্মকর্তা ছিলেন। ওকে, নানার বাড়ি থেকে নানা আমার যেটা বলছি, আমার নানার কথা বলছি এই কারণে যে আমার নানা কিন্তু আমার দাদির ভাই। উনি ওনার ভাই দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি চিন্তা করলেন যে ছেলেদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন। তা আব্বা 1949 সালে সরকারি চাকরিতে ঢুকেন। তো আমাকে বললেন যে বাবা আমরা তো পড়াশোনা কোনো রকম ইন্টারমিডিয়েট পাশ করে সরকারি চাকরিতে ঢুকে গেছি, কিন্তু আমাদের সময়ে এত সুযোগও ছিল না, কিছুই ছিল না, চাকরিতে ঢুকতে পেরেছি এটাই বড় কিছু। একটা মাঝারি মানের চাকরি করছি আমি। সারা জীবন যারা সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে আসছেন তাদেরকে সালাম দিয়েছি, আমি বুঝতে পেরেছি। আমার খুব ইচ্ছা তুমি সেই সালামটা পাও। আরেকটা মজার কথা বলি, আমার বাবা আমি যখন এসএসসি রেজাল্ট দিল, আপনি বললেন না যে বাবার প্রতিক্রিয়াটা আরেকটু বুঝাই। এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আমার বাবার একজন রুমমেট ছিলেন, মানে ওনারা এক রুমে থাকতেন এক সময়। উনি খুব নাম করা ইনকাম ট্যাক্স কমিশনার ছিলেন। ওকে, যখন আমার বাবা কাস্টমস সুপারিনটেন্ডেন্ট, তখন উনি ইনকাম ট্যাক্স কমিশনার, খুবই জাদ্রের, পরে আরো উচ্চ পর্যায়ে গিয়েছিলেন। তো ওনারা এক রুমে কিন্তু দীর্ঘদিন ছিলেন, কিন্তু বাবা কিন্তু ওই বন্ধুর সাথে মিশতেন না, যেতেন না, খুব আনইজি ফিল করতেন গ্যাপটার কারণে, পোস্ট এন্ড পজিশন কারণে। আমার যেদিন আমার এসএসসি রেজাল্ট দিল তার 2 দিন পরে বাবা আমাকে বললেন যে আজ বিকেলে তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে আমি একটা বাসায় নিয়ে যাব। তা আমি তো ঠিক বুঝতে পারছি না কোথায় নিয়ে যাবে, আমার খেলার সময়ে একটু বিরক্ত। পরে তিনি আমাকে হাঁটতে হাঁটতে একটা বাসায় নিয়ে গেলেন, একটা লাল একটা বাংলো, চমৎকার লাল ইটের একটা চমৎকার একটা বিশাল বাংলো। তো ওই বাড়িতে উনি নক করলেন, যিনি দরজা খুললেন তাকে বললেন যে একটু স্যারকে বলেন যে অমুক এসছে। তখন আমি জানি না কার কাছে এসছেন। একটু পরে দেখলাম যে ডুপ্লেক্স বাড়ি, 2 তলা থেকে এক ভদ্রলোক নামলেন। তখন আব্বা আমাকে বললেন উনি ইনকাম ট্যাক্স কমিশনার মেজবাউদ্দিন সাহেব। তখন উনি এসে আব্বাকে জড়িয়ে ধরে বললেন, আমার বাবার নাম ছিল তাহের, এম এ তাহের। বলে যে তাহের তুমি তো একদম দেখা সাক্ষাৎ করো না, মানে কার সাথে তুমি কোনো যোগাযোগই রাখো না, এমনকি কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও তুমি কাছে আসো না, দূরে দূরে থাকো। তা আব্বা ওনাকে বললেন যে দেখো তোমার সাথে আমার যে পদবিগত পার্থক্য, এই কারণে আসলে তোমার কাছে আসতে আমি একটু আনইজি ফিল করি, তবে আজকে তোমার কাছে আমি খুব গর্ব নিয়ে এসেছি, কারণ তোমাকে আজকে আমার খুব একটা আনন্দের খবর দেওয়ার আছে। তো বললেন কি খবর? তো বাবা আমার খবর বললেন যে আমার এই ছেলেটা এসএসসিতে স্ট্যান্ড করেছে, তুমি ওর জন্য দোয়া করো। তো মেজবাউদ্দিন সাহেব অনেক দোয়া করলেন। মেজবাউদ্দিন সাহেব কিন্তু এখনো বেঁচে আছেন। আচ্ছা, আমরা তাকে বিভিন্ন অনুষ্ঠানে ডেকে আনি। অসম্ভব রেসপেক্টেড একজন ট্যাক্স ম্যান উনি, বাংলাদেশে না শুধু সাবকন্টিনেন্ট, অসম্ভব অনেস্ট। যখন চলে আসব উনি চাটা খাওয়ালেন, চলে আসব, গেট থেকে বেরিয়ে আমার বাবা দাঁড়ালেন, তারপর আমাকে বললেন যে বাবা আমি চাই যে এই লাল বাড়িটাই একদিন তুমিও থাকবে। অসাধারণ। এই কারণে আমি পরে সিদ্ধান্ত নিই যে আমি সিভিল সার্ভিসে আসব, এবং সিভিল সার্ভিসে আসার ব্যাপারটাও খুব মজার। সেখানে যাওয়ার আগে স্যার আমি বিশ্ববিদ্যালয় জীবনটা একটু ছোট করে আনতে চাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয় জীবন যেটা ছিল, বিশ্ববিদ্যালয় জীবনে আমার ওই সময়টা আমার একটু টার্ময়েলিং পিরিয়ড আমি বলবো, কারণ ওই সময় আমরা কিছুটা এরশাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ি, এবং আমরা একই সাথে খুব বেশি লেখালেখি,
লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি। এর কারণে দেখা গেল যে অনার্স ফার্স্ট ইয়ারে আমার রেজাল্ট খুব ভালো হলো, সেকেন্ড ইয়ারে মোটামুটি হলো, থার্ড ইয়ারে পরীক্ষা দিয়ে আমি বুঝলাম আমি একটি সাবজেক্টে পড়তাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যে কোনো কারণেই হোক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তখন ফার্স্ট ক্লাস দেওয়ার এই ব্যাপারটা খুব কম ছিল, আপনাদের সময় খুব ডিমান্ডেবল একটা খুব সাবজেক্ট ডিমান্ডেবল ছিল এবং খুব কম ছিল। চিটাগং ইউনিভার্সিটিতে পড়ছিলেন? চিটাগং ইউনিভার্সিটি, যদিও আমাদের ব্যাচে কিন্তু পেয়েছে ফার্স্ট ক্লাস, তাই না যে তা না, কিন্তু খুব কঠিন ছিল পাওয়াটা। যখন আমার থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে আমি বুঝলাম যে না, আমি ফার্স্ট ক্লাস পাবো না, এটা একটা ডিজাস্টার ঘটতে যাচ্ছে, তখন আমি আমার বাবার সাথে এটা খোলামেলা আলাপ করলাম। আমার বাবাকে বললাম যে বাবা, আমি মনে হয় আমার রেজাল্ট ভালো হবে, ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে, কিন্তু আমার মনে হয় যে আমার কিছু কিছু বন্ধু আমার চেয়ে বেশি ভালো করবে। এবং আমার বন্ধু সবচেয়ে ভালো যারা করেছেন, যে দুজন আমার চেয়ে ভালো ছিলেন, তাদের একজন কিন্তু অনেক পরে, এখন সে কায়রো আমেরিকান ইউনিভার্সিটি খুব নামকরা অধ্যাপক ডিন। ও কিছুদিন আমাকে বলছিল যে বাদল, আমার কিন্তু ইউনিভার্সিটিতে এসে টার্গেট ছিলি তুই, যে আমার প্ল্যান ছিল যে আমি ওকে আমার পিছনে রাখবো, তাহলেই আমার হয়ে যাবে। আমি কিন্তু এটা মাঝে মধ্যে আমি ছেলে মেয়েদেরকে বলি যে টার্গেট দ্য ফার্স্ট বয়, তাকে বিট করো, তাহলে তুমি ফার্স্ট হয়ে যাবে। যাই হোক, আমি আমার আব্বাকে এটা বললাম, তো আমার বাবা আমাকে বললেন যে বাবা, সমস্যা নেই, তুমি সিভিল সার্ভিস পরীক্ষাটা দাও, ওখানে তুমি যদি একটা পজিশন পাও আমি হ্যাপি। তখন অনার্সের অ্যাপিয়ার সার্টিফিকেট আমার হাতে আসছে। বিশ্ববিদ্যালয় জীবনটা পুরোটাই, যেটা বলছিল, পুরোটাই কবিতা লেখালেখি। আর একটা কাজ ছিল আমরা একটা অদ্ভুত কাজ করতাম, আমি এখন জানি না এখনকার বাচ্চারা এটা করে কিনা বা কারো মাথা আসে কিনা। সেটা হচ্ছে আমরা দুই বন্ধু, আমি এবং খোকন, এখন ফ্র্যাঙ্কফুর্টে থাকে। আমরা কিন্তু ইউনিভার্সিটি লাইফটা লেখালেখি, পড়াশোনা এটা তো করতামই, সাথে আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমরা রাতে মেডিকেল কলেজে চলে যেতাম। আচ্ছা, মেডিকেল কলেজে আমরা কিন্তু তখনও কিন্তু প্রচুর অজ্ঞাত রোগী থাকতো, আনঅ্যাটেন্ডেড পেশেন্ট। আমরা খেয়াল করতাম যে কোন রোগীর আত্মীয় স্বজন নাই, তাদের সাথে আমরা রাত কাটাতাম। তাদের সাথে রাত কাটাতাম। আমার কেন জানি মনে হতো যে এটা এক ধরনের নেশায় পরিণত হয়েছিল, জানেন। পরে এক পর্যায়ে কিন্তু মেডিকেল কলেজে আমাদেরকে অনেকেই চিনত, যে এরকম পেশেন্ট পেলে আমাদেরকে খবরও দিত, যে এটা কি আপনি একদম পুরা নিজে থেকে আমার আর খোকনের রাজনীতির মতাদর্শ নিজের মধ্যে এসছে এরকম কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, একদম নিজে থেকে। হঠাৎ আমি আর খোকন চিন্তা করলাম যে এই মেডিকেলে তো অনেক রুগী, এর মধ্যে খোকন একবার হসপিটালে গিয়েছিল একটা কারণে, ওকে অ্যাটেন্ড করতে গিয়ে আমরা দেখলাম যে এরকম অনেক পেশেন্ট ছিল, পেশেন্ট থাকে। তখন আমরা দুজন গিয়ে হসপিটালে গিয়ে সময় দিতাম। এই কাজগুলো করে ইউনিভার্সিটি জীবনটা কেটেছে। পড়াশোনাটা কম করেছি, কিন্তু বাইরের পড়াশোনা প্রচুর করেছি, আর টিউশনি করেছি। আমার বাবা কিন্তু 86-এ রিটায়ারমেন্টে চলে যান। আমি কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়েছি 93-তে সেশন জ্যামের কারণে, যদিও চাকুরিতে আগে ঢুকে গেছি। আমি কিন্তু পুরো সময়টা কিন্তু এরপরে টিউশনি করে পড়েছি, কারণ বাবার পেনশনের টাকায় সামান্য সঞ্চয়পত্র, সেটার টাকায় আসলে উনি পুরোপুরি খরচ আমাদের দেওয়ার সামর্থ্য ছিল না। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইট, যে আমার বাবা, আপনি একটু আগেই বললেন, এমন একটি দপ্তরে কাজ করতেন যেখানে চাইলে অনেক কিছুই করা যেত। তিনি সেটি না করে অল্প সঞ্চয়পত্র, রিটায়ারমেন্টের পরে উনি 7 লাখ টাকার পেনশন বেনিফিট পাওয়ার পরে উনি জীবনে প্রথম লাখ টাকা একসাথে দেখেন, এবং উনি কাঁপছিলেন ওই টাকাটা বাসায় আনার পরে, যে এত টাকা উনি কি করবেন। What a story! কি করবেন এই টাকা, 7 লাখ টাকা, এটা কি করবেন উনি। যাই হোক, ওই সঞ্চয়পত্রের টাকায় হতো না, আমি টিউশনি করতাম। টিউশনি করে বই কিনতাম, নিজের কাপড় চোপড় কিনতাম, এবং ছোট ভাইদেরকেও মাঝে মধ্যে দিতাম। এবং আমি কিন্তু চট্টগ্রাম শহরের খুব কাঙ্ক্ষিত হাউস টিউটর ছিলাম। সব গার্ডিয়ানরা মনে করতেন যে ওকে যদি টিচার হিসেবে রাখা যায় রেজাল্ট ভালো করবে। আপনার রেজাল্ট এখানে অনেক বড় একটা ফ্যাক্ট হয়েছে। আর হতো কি, আমার ছাত্রছাত্রীদের সাথে আমার একটা অত্যন্ত ভালো রিলেশন ডেভেলপ করতো, এবং শিক্ষক হিসেবে আসলেই মনে হয় ভালো ছিলাম, কারণ আমি যাদেরকে পড়িয়েছি তারা ঈর্ষণীয়ভাবে সফল। ঈর্ষণীয়, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুব বড় কর্পোরেট বস। এদেরকে যখন এরা বিভিন্ন এয়ারপোর্টে দেখা হয়, সেদিন গত সপ্তাহে দেখা হয়েছিল, আমার ছাত্রী, সে খুব বড় একটি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অনেক চ্যারিটি করে।
সে লাফ দিয়ে উঠে যখন স্যার করছিল, অত্যন্ত স্মার্ট ভদ্রমহিলা, এখন তো বড় হয়ে গেছে, সবাই খুব অবাক হয়ে তাকাচ্ছে, কিরে এই কালো সহজ সাধারণ মানুষটিকে এত স্মার্ট একজন মহিলা এত স্যার করে মানে আমার ব্যাগ ধরতে দিচ্ছে না আমাকে, মানে পারলে সে মানে আমাকে হাতে ধরে প্লেনে তুলে, এরকম অবস্থা আর কি। যার কারণে আমার কিন্তু টিউশনিতে আয় ভালো ছিল, বাট আমি খুব মনোযোগ দিয়ে পড়াতাম। এর সাথে সময় যখন কারফিউ ছিল না, সকাল 7টা থেকে কারফিউ, আমি কিন্তু ভোর 5টায় উঠে পড়াতে চলে যেতাম। আচ্ছা, তখন আমার হাতে যে টিউশন ছিল 4টায় উঠে চলে যেতাম। এই 7টার মধ্যে কিন্তু 2-3টা টিউশন বাসায় চলে আসতাম। আই নেভার মিসড এনি ডে। তো যেটা বলছিলাম যে এইভাবে ইউনিভার্সিটিটা যখন শেষ করছি, তখন আমার এক ভাই ছিলেন, হারুনুর রশিদ পিন্টু, জি, পাড়ার বড় ভাই, কিন্তু একদম আপন ভাইয়ের। উনি একদিন একটা বিসিএস এর ফর্ম এনে দিলেন, মানে তুই বিসিএস দে। টিউশনি করতে করতে এক পর্যায়ে টিউশনি গর্তে ঢুকে গেলে আর বেরোতে পারবি না, কারণ তোর হাতে কাঁচা টাকা আসছে, ট্রু, আর বেরোতে পারবি না। আমার এক বন্ধু ছিল সালমান, সেও বলে যে না তুই বিসিএস দে, পরে দেখবি যে এই টিউশনির ভিত্তি টাকা হাতে কাঁচা টাকা আসলে আর পরীক্ষা দিতে ইচ্ছা করবে না। তখন আমি বললাম যে ভাইজান কি পরীক্ষা দিব, এখনো মাত্র অনার্স শেষ করলাম, রেজাল্টও দেয় নাই। বলে তুই দে। তখন আমার কাছে ফর্ম নিয়ে আসলেন, ফার্স্ট চয়েস কি দিব, তখন সাতকাহন পড়েছি সমরেশ বসুর, সাতকাহন। ভাগ্যক্রমে সমরেশ মজুমদার আমার অত্যন্ত আপন মানুষ এখন। উনি বাংলাদেশে বেশ কয়েকবার আমার আমন্ত্রণে এসছেন, আমার বইয়েরও মোড়ক উন্মোচন করেছেন। আমরা একসাথে অনেক নির্জন জায়গায় সময় কাটিয়েছি। আমার স্ত্রীকে তিনি কন্যার মতো জানেন। এটা তো তখন জানতাম না যে উনি ঘরের মানুষ হয়ে যাবেন বা আমি ওনার ঘরের মানুষ হয়ে যাব। যাই হোক, সাতকাহনপুরে তখন আমি দীপাবলির প্রেমে প্রবল ভাবে আসক্ত। দীপাবলি সারাক্ষণ মাথায় ঘুরে যে দীপাবলি লিখে দিলাম ফার্স্ট চয়েস ইনকাম ট্যাক্স। এদিকে বাবাও তো চেয়েছিলেন, বাবা চেয়েছিলেন সরকারি অফিসার হই, কিন্তু ক্যাটাগরাইজ ছিল না। তবে ওনার একটু আপত্তি ছিল, মানে ওনার একটু ভয় ছিল, আপত্তি না, ইউনিফর্ম সার্ভিসের ব্যাপারে ওনার একটু ভয় ছিল, মানে জব হ্যাজার্ডের কারণে, যে অনেক ধরনের কঠিন দায়িত্ব পালন করতে হয়, তুমি এটা হয়তো পারবা না, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওই সার্ভিসগুলোর প্রতি তার শ্রদ্ধা ছিল, কিন্তু উনি মানে ওনার ভয় ছিল আর কি, কারণ ওগুলো একটু রিস্কি জব, তো এই কারণে। তো তারপরে ফর্ম ফিল আপ করে দিয়ে দিলাম। ফর্ম যেদিন ফিল আপ করলাম সেদিন আমি চিন্তা করলাম যে আমাকে আমার বিশ্ববিদ্যালয়ে অনার্সের রেজাল্ট আমার বন্ধুরা 2-3জন বন্ধু আমার চেয়ে ভালো করবে, আমি জানি নিশ্চিত। এই ফেইলারটা আমাকে পূরণ করতে হবে। সেটা কি করতে হবে? আমি টার্গেট করলাম যে সিভিল সার্ভিস যেহেতু দিতেই যাচ্ছি, এক চান্সেই পাশ করব। তখন মাত্র 24 বছর, 21 বছর বয়সে অ্যাপ্লাই করি, যোগদান করি 24 বছর বয়সে। এবারেই পাশ করব, একবারই পাশ করব। হ্যাঁ, পরীক্ষা দিতে যখন যেদিন শুরু হবে, বাবা আগের দিন ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি মনে হয়, তোমার হবে? আমি বললাম যে বাবা, হলে প্রথম 5 জনের মধ্যে থাকবো, ওয়াও, আর যদি না হয় হবে না। আপনি এতটা কনফিডেন্ট কিভাবে পাচ্ছিলেন? আমি এটা সবসময় বাচ্চাদেরকে বলি, বিসিএস বলেন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, আমরা বলি যে 4 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আসলে 4 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় না, 90% কিন্তু না পড়ে পরীক্ষা দেয়। ট্রু, এগ্রিড। সিরিয়াসলি নেয় না, বলে পরের বার দিব, দূর আমার হবে না, আরেকজনের জন্য যাচ্ছি। 10% ছেলে মেয়ে সিরিয়াসলি পরীক্ষা দেয়। ট্রু। তাহলে 4 লাখের মধ্যে কিন্তু আসলে 40,000 পরীক্ষা দেয়, কম্পিটিশনটা হয় 40,000-এর মধ্যে। আমি ঠিক করলাম যে আমি পরীক্ষা যদি দেই ওই 10%-এর মধ্যে থাকবো, এবং আমি রুটিন করে পরীক্ষার ফর্ম ফিল আপের পর থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত আমাদের যে সময়টা ছিল, এই সময়টা কিন্তু রুটিন করে আমি 6 থেকে 8 ঘন্টা পড়তাম। বিসিএস এর প্রিপারেশন, আমি অন্য পড়া বলছি না। হলে থাকতেন ওই সময়টা? না, বাসায় থাকতাম। বাসায় থেকে? আচ্ছা, বাসায় থাকতাম। সেটা একটা অদ্ভুত ব্যাপার, অ্যামেজিং মনে হয় এখন আমার কাছে। আমাদের সরকারি বাসা তো, সরকারি বাসা খুব বড় হয় না। আমার বোন পড়ে, আমি পড়ি, ভাইরা পড়ে। আমার এক খালাতো ভাই, আমার খালু একটা ব্যাংকের ডিজিএম ছিলেন, ওনার নোয়াখালী পোস্টিং হলো, ভাই পড়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন নোয়াখালী থেকে তো এটা পড়া সম্ভব না, ও আমাদের বাসায় এসে উঠলো, তাহলে পড়ার সংখ্যা অনেক বেড়ে গেল না? এখন তো পড়ার সমস্যা হয়, বাসায় তো অত পড়ার টেবিল নেই, সবাই অলমোস্ট ডাইনিং টেবিলে বসে, একজন এক কোনায়, ওই কোনায় বসে পড়ে, আরেকজন এক কোনায় বসে। আমি চিন্তা করলাম যে এভাবে তো হবে না, আমাকে তো মনোযোগ দিয়ে পড়তে হবে। তা আমি করলাম কি, আমার এক আত্মীয়ের একটা ফার্মেসি ছিল, আমি সেই ফার্মেসির ভাইকে, আমার দুলাভাই,
বেশ বড় একটা ফার্মেসি ছিল, পিছনে ডাক্তারের চেম্বার ছিল। আমি বললাম যে আপনার ফার্মেসিতে রাতে তো ডাক্তার চলে যায় 10টার পরে, আমি রাতে এখানে ঘুমাবো আর পড়বো নিরিবিলি। তুমি বললে যে কোনো অসুবিধা নেই, তুমি পড়তে চাইলে পড়ো। তা আমি খেয়ে দিয়ে টিউশনে করে বাসায় এসে খেয়ে দিয়ে আমি এবং আমার খালাতো ভাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে পড়তো, আমার 2 বছরের সিনিয়র, আমরা দুইজন ওই ডাক্তারের চেম্বারটা বড়, ওখানে আবার রুগীর খাট যেটা ওটাতে ঘুমাতাম, মানে রুগীকে চেক করতো যেটাতে। ওখানে টেবিল ছিল ডাক্তারের, ওখানে বসে 2 ভাই পড়তাম। কেন বিশেষ যারা দেয় বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয় ওরা কেন বলে যে হবে না, চেষ্টাটা কিভাবে করতে হবে এটা বোঝানোর জন্য আমি বলছি। আমরা রাত হয়তো 10:30টার দিকে পড়া শুরু করতাম, আমরা 2 ভাই। আমরা 2:30-3টার দিকে উঠতাম, 2:30-3টার দিকে উঠতাম। এবং আপনি জানেন তখন যখন ঘুম মানে চোখ ভেঙে আসছে, কোনোভাবে পারছি না, কারণ সকালে ইউনিভার্সিটিতে গেছি, টিউশনি করেছি, কবিতার আড্ডায় গিয়েছি, সব কিছু করে তো এসে পড়তে বসছি। তখন আমরা একজন, আমার ওই ভাইয়ের নাম হিরু, ও ঢাকাতেই থাকে, আমরা একজন আরেকজনের গায়ে জগ ভর্তি পানি ঢেলে দিতাম ঘুমটা যাতে চলে যায়। আমার কথা ছিল যে আমি যখন ঘুমে ঢুলে পড়বো তুই পানি ঢেলে দিবি, তুই ঢুলে পড়লে আমি পানি ঢেলে দিই। ওটা নেশায় থাকতেন যে একবার তো আমার উপর ঢেলেছে, ওর উপর আমি কখন ঢেলবো। এইভাবে আমরা রাত 3টা পর্যন্ত পড়তাম। 3টা বাজে আমরা ঘুমোতে যেতাম। সকাল 7:30টায় চট্টগ্রাম বেতার থেকে যে নিউজটা যেত সেটা অনুবাদ করার দায়িত্ব ছিল আমার, মানে আমি ইংরেজিতে না বাংলায় টেলিপ্রিন্টারে নিউজগুলো আসতো, তো বাংলা নিউজ যেত, বাংলা করতে হতো আর কি, সাব এডিটর টাইপের নিউজ কাস্টারের জন্য। ওটা করে আমরা কিছু পয়সা পেতাম, এটা পার্ট টাইম ছিল স্টুডেন্টদের জন্য। তো ওটা করার জন্য কিন্তু আবার 6:30টায় ওখানে রিপোর্ট করতে হতো, কারণ নিউজটা অনুবাদ করে আপনাকে কিন্তু দিয়ে দিতে হতো নিউজ কাস্টার যাতে প্রস্তুতি নিতে পারেন, মিনিমাম 15 মিনিট আগে তো দিতে হতো। এই আমরা 3টার দিকে ঘুমোতে গিয়ে 6টার দিকে উঠে দৌড়ে বাসায় গিয়ে কোনো রকম গোসল টোসল করে আমার নিজের চা আমি নিজে বানাতাম, নিজের চাটা বানিয়ে কোনোভাবে একটা পাউরুটি বা বিস্কিট দিয়ে খেয়ে রেডিওতে দৌড়। রেডিওটা শেষ করে আবার ইউনিভার্সিটি। এই যে তখন ট্রেনে পড়তাম, বাসে পড়তাম, এবার 6 ঘন্টা আমার ফিক্স ছিল যে আমার 6 ঘন্টা পড়তে হবে। কিন্তু স্যার ব্রেনে তো একটা লোড নেওয়ার ব্যাপার আছে, মানে না আমি এটা মনে করি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষের মগজের যে ক্ষমতা তার 1000 ভাগের 1 ভাগ এমনকি আইনস্টাইনও ব্যবহার করতে পারেন। ট্রু। ব্রেনকে যদি আপনি লোড দিতে শিখান, আপনি আর আমি কি আজকে চাইলে ভারোত্তোলন করতে পারবো? না, পারবো না, প্র্যাকটিস করতে হবে। পারবো, কিন্তু আরেকজন পারে কিভাবে? রাইট, ট্রু, এগ্রিড। আপনার মগজকেও আপনাকে ভারোত্তোলনের ক্ষমতা দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি। সক্ষমতা, ব্রেনের সক্ষমতা আপনার তৈরি করতে হবে। আপনি যত চর্চা করবেন, যত লোড ব্রেনকে দিবেন, বাজে লোড দিলে ব্রেন নষ্ট হয়, বাজে চিন্তা করলে ব্রেন নষ্ট হয়। আপনি যদি পজিটিভ ভাবে ব্রেনকে ইউজ করেন, বিল গেটস এত কাজ করেন কিভাবে? কিছুদিন আগে বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ সফল ব্যক্তির সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে। যতবার দেখা হয় ততবার দেখি উনি ডায়েরির মধ্যে পাজল সলভ করেন। অনেকবার দেখা হচ্ছে। সেদিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি সারাদিন পাজল সলভ করেন কেন? এয়ারপোর্টে যখন দেখি। উনি বললেন শুনো, এটা হচ্ছে তুমি যত সলভ করবা তত ব্রেন সচল থাকবে। এয়ারপোর্টে তো আমার আর কোনো কাজ নাই এই মুহূর্তে, এই কারণে আমি চাই না এক দণ্ড আমার ব্রেন চুপচাপ থাকুক, ডরমেন্ট থাকুক। আমি কয়েকদিন গত 3 দিন আমি হাসনাত আব্দুল হাইয়ের সাথে ছিলাম, বিখ্যাত সাহিত্যিক। ওনাকে 1 সেকেন্ড আমি বসে থাকতে পারি নাই, দেখি নাই। উনি যেন টাইম চেস করছেন, প্রতি মুহূর্তে কাজ করছেন, কোনো না কোনো কাজ করছেন, লিখছেন, কথা বলছেন, কোনো সাইন করছেন বইতে, পড়ছেন। আচ্ছা যাই বলছিলাম, এইভাবে বিসিএস দিলাম। ভাইবা বোর্ডও আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তোমার তো রিটেনের রেজাল্ট বেশ ভালো, তুমি ইনকাম ট্যাক্স কেন পছন্দ দিয়েছো? কথার মধ্যে একটু সন্দেহের ভাব, কারণ আপনি যেটা বললেন একটু আগে, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে একটু বাজারে অন্য ব্যাপার আছে। আমি সরাসরি বললাম স্যার, দীপাবলির প্রতি প্রবল আসক্তির কারণে আমি ইনকাম ট্যাক্স প্রথম পছন্দ দিয়েছি। And then you know that, একটা কথা বলি, আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ওনাকে আমি প্রথম চিনি ওনার একটা স্ট্যাটাস দিয়ে, এবং সেটা হচ্ছে উনি এই বিসিএসে যাওয়ার প্রেক্ষাপটে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওনার ফেসবুকে, এবং ইট গোজ ভাইরাল। এবং ভাইরাল মানে যেন তেন টাইপের ভাইরাল না, একটা খুব ভয়াবহ রকমের ভাইরাল। ওটা পড়ার পরে আমি ওনাকে কিছুটা চিনতে পারি। আর একটা বড় বিষয় হচ্ছে যে উনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উনি আমার বড় ভাই, আমিও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি।
তো সেদিক থেকে একটা আগ্রহ ছিল। জি, তারপর কি হলো ভাইবাতে? যিনি ভাইবা বোর্ডের ছিলেন উনি হোয়াট, হু ইজ দীপাবলি? তখন আমি উত্তর দেওয়ার আগেই আরেকজন বললেন, হাউ ডেয়ার ইউ টু মেনশন ইউর ফিয়াসি হিয়ার। আমি বললাম, স্যার অ্যাকচুয়ালি দীপাবলি ইজ এ ক্যারেক্টার অফ এ ফিকশন। তখন আরেকজন লেডি অফিসার ছিলেন, আমার মনে নাই, খুবই চমৎকার এবং শ্রদ্ধেয় মহিলা, ওনার নামটাও আসলে আমি জানি না ওইভাবে। উনি হাসতে হাসতে বললেন, ও কথা শুনেন কি বলে। আমার ধারণা উনি বুঝতে পেরেছেন। বলো। আমি বললাম, স্যার আমি এই ফর্ম ফিল আপ করার সময় সমরেশ মজুমদারের সাতকাহন পড়েছি, ওটার নায়িকার নাম দীপাবলি, দীপাবলি ইনকাম ট্যাক্স অফিসার, IRS সার্ভিসের সদস্য। স্যার আমি দীপাবলির প্রতি এত আসক্ত যে আমার ইনকাম ট্যাক্স অফিসার হতে ইচ্ছা হয়েছে, তাই আমি ইনকাম ট্যাক্স সার্ভিসটা প্রথম পছন্দ দিয়েছি। তখন ওনারা হো করে হেসে উঠলেন, বললেন মানে হো করে হেসে উঠে বললেন যে ওকে ওকে ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নগুলোতে আর না যাই, এটা ইন্টারেস্টিং এই কারণে যে কিছুদিন অনেক বছর পরে, তখন সমরেশ মজুমদারের সাথে আমি এত ঘনিষ্ঠ হইনি, ওনার সাথে একটা প্রশ্ন উত্তর পর্বে আমার দেখা, মানে উনি একটা সেশন করেছেন, শেষে প্রশ্ন উত্তর পর্ব। তা আমি এক কোনায় পিছনে বসে আছি, এক পর্যায়ে আমি হাত তুললাম নিরীহ ভঙ্গিতে, বললাম যে একটু আমাকে দেন। তখন আমাকে দিল। তো আমি বললাম যে শ্রদ্ধেয় সমরেশ মজুমদার, আমাকে এই শহরের সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তিতে পরিণত করার জন্য আপনি দায়ী। তখন উনি বললেন, অবাক হয়ে কিছুটা গর্জে উঠে বললেন, আপনি এটা কি বলছেন? আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমি কিভাবে অজনপ্রিয় করলাম? আমি তখন বললাম, স্যার আপনার সাতকাহন পড়ে আমি ইনকাম ট্যাক্স অফিসার হয়েছি, এখন এই শহরের কেউ আমাকে পছন্দ করে না, এমনকি আমার স্ত্রীও বিশ্বাস করে তার কথা আমাকে বলে না। হ্যাঁ, তো এরপরে তো ওনার সাথে খুব মজার সম্পর্ক, যেখানেই দেখা হয় উনি অন্যদেরকে বলে ওকে আমি সবচেয়ে আনপপুলার পার্সনে পরিণত করছি। হ্যাঁ, তো ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি এত কিছু বাদ দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার কেন বানালেন দীপাবলিকে? বললেন যে আসলে আমি কিছুদিন ইনকাম ট্যাক্সে কাজ করেছি, আমার আর কোথাও চাকরির অভিজ্ঞতা নাই, তাই তাকে সরকারি অফিস বলতে আমি ওটাই জানি। এই কারণে বোধহয় ওনারও আত্মকথন, মানে ছোটবেলায় পর্বতে বড় হওয়া। জি জি কিছুটা। ওই বাগানটা, যে বাগানটার কথা উনি বলেছেন, ওই বাগানটার নাম পরিবর্তন করে স্বর্গছেরা বাগান রাখা হয়েছে। আমি যাব ওনার সাথে, আমাকে উনি আমন্ত্রণ দিয়ে রেখেছেন ওই বাগানে নিয়ে যাবেন, এবং উনি অপেক্ষা করছেন আমরা কখন যাব। আচ্ছা, যাই বলছিলাম, BCS এর রেজাল্ট যে দিন দেয় সেই দিন কিন্তু আমার জীবনের মোড় ঘুরে যায়। সেটা সমৃদ্ধি, উপরে উঠা, ক্ষমতা, ক্যারিয়ার, এসবের অর্থে না, মোটেও না। আমার রেজাল্ট দিয়েছিল অক্টোবরে। রেজাল্ট নেওয়াটা অদ্ভুত। খবর পেলাম যে BCS এর রেজাল্ট দিয়েছে, দৌড়ে গেলাম, পেপারে তখনও তো আসবে তো পরদিন, গেলাম চট্টগ্রাম পাবলিক সার্ভিস কমিশন অফিসে, সরাসরি সাহস করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যিনি ছিলেন তার রুমে ঢুকে গেলাম। বয়স্ক একজন মানুষ দাড়িওয়ালা পান খাচ্ছেন, উনি একটু রেগে আমাকে বললেন, এই ছেলে তুমি কি চাও, কেন ঢুকেছো? আমি বললাম, স্যার BCS এর নাকি রেজাল্ট দিয়েছে, আমি পরীক্ষা দিয়েছি স্যার, এই কারণে। উনি আমার দিকে তাকিয়ে বলে, তোর নাম কি? আমি বললাম, দাউদ। আমার অফিসিয়াল নাম কিন্তু দাউদ। ওকে, আসলে আপনারা বাদল সৈয়দ আমি লেখালেখির কারণে ওইটাতে চেনেন। পুরো নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। উনি পেপারটা না নামিয়ে বললেন, 5th ট্যাক্সেশন ক্যাডার। আমি অবাক হয়ে বললাম, স্যার আপনি কিভাবে জানেন? স্যার আমি খুব ভেবাচ্ছি, স্যার কি বললেন বুঝি নাই। উনি আবার বললেন, তুমি ট্যাক্সেশন ক্যাডার 5th পজিশন 5th। স্যার আমার বিশ্বাস হচ্ছে না, এত হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, উনি আমারটা কেন জানবেন? আমাকে তো উনি চিনেন না। তখন উনি পেপারটা নামিয়ে রেখে বললেন, শুনো, BCS এর রেজাল্ট দিবে, এটা বাজারে সবাই জানে যে রেজাল্ট হবে, সবাই তো আগে তো খবর পায় রেজাল্ট হচ্ছে, বিশেষ করে আমাদের সব পাওয়া যেত। গত 1 সপ্তাহ তোমার বাবা আমার অফিসে এসে বসে থাকতেন, রেজাল্টটা আসছে কিনা। কিছুক্ষণ আগে রেজাল্ট আসার পরে সেই রেজাল্ট দেখে উনি বাড়ি ফিরে গেছেন, তাই তোমার কথা আমার মনে আছে। অসাধারণ। যখন ফিরে আসব তখন উনি আমাকে বললেন, তোমাকে একটা কথা বলি, বাবা সবাই হয়, পৃথিবীর সব পুরুষই কম বেশি বাবা হয়, কিন্তু তোমার বাবা হয় না। অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, কতবার যে কাশি উঠে উঠেছে। এই কথাগুলো খুব কমন আমার মতো গল্প তো কেউ শোনেনি। আমি মানুষের গল্প শুনি সবসময়, এটা আমার প্রফেশন।
প্রতিটা গল্পই অসাধারণ গল্প, প্রতিটা গল্পই নতুন গল্প। এই বাদল সৈয়দকে আমি আমার কর্মজীবনে অন্যভাবে জেনেছি টেলিভিশনে, তার সঙ্গে একটু ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ, তার কাজের জায়গাতে বা তার সামাজিকতার জায়গাতে, সেটাও একটু একটু জানি। কিন্তু এই মানুষটা যখন আমার সামনে এই মুহূর্তে যখন বসে আছে, একেবারে অন্য একটা মানুষ আবিষ্কার করছি। কি অসাধারণ, কি অসাধারণ। স্যার বলুন প্লিজ। যাই হোক, রেজাল্ট হলো, বাসায় আসলাম, এসে দেখি বাবা শুয়ে আছেন, মা পাশে বসে আছেন, দুজনেই জড়িয়ে ধরলেন, কাঁদলেনও। সে রাতে বাসায় একটা মোটামুটি ছোটোখাটো গেট টুগেদার হয়ে গেল, আত্মীয় স্বজনরা আসছে। কারণ অনেক বছর পর আমার মামারা কিন্তু খুব বড় বড় ব্যাংকার ছিলেন, কিন্তু সিভিল সার্ভিসে আমার নানার পরে কেউ আসেননি। আচ্ছা। আমার আম্মার কাজিনরা এসছেন, কিন্তু সরাসরি কেউ আসেননি। আমার আম্মারা কিন্তু ইচ্ছা ছিল যে আমার নানা 37-এর সিভিল সার্ভিস অফিসার ছিলেন ব্রিটিশ আমলের, যে তার বাবার মতো হই। স্বাভাবিকভাবে খুবই আনন্দ। স্যাররা, আমার এই ভাই বোনরা আসলে, বন্ধু বান্ধবরা, আমার কাজিন রায়হান, আমার খুব প্রিয় বন্ধু হিরু, ওরা সবাই, আমরা আড্ডা মারছি। মেয়ের রাত 11টায় ঘুমোতে গেছে। ফজরের আজানের পর দেখি সেই পুরনো কণ্ঠ, যার সাথে মাঝখানে গ্যাপ হয়ে গেছে কিছুদিন, মহিউদ্দিন খান স্যার ডাকছে, এই বাদল নাম। আমি তো হুড়মুড় করে নামলাম। স্যার খবর পেয়ে এসছেন, নামাজ পড়ে রাতে আসতে পারেননি। তখন ভোর হচ্ছে। স্যার হাঁটতে হাঁটতে দুজনে রাস্তা দিয়ে হেঁটে সরু গলির রাস্তায় পার হয়ে বড় রাস্তায় এসে পড়লাম। তখন ভোর হচ্ছে। আমাদের গার্মেন্টসের কর্মীরা ক্লান্ত পায়ে কাজে যাচ্ছেন, হাতে টিফিন ক্যারিয়ার। রিক্সা চালকেরা টুংটাং শব্দ করে রিক্সা নিয়ে বেরোচ্ছেন, তাদের চোখে ঘুম। তখন আমাকে মহিউদ্দিন খান স্যার বললেন, আচ্ছা বাদল বেটা, বলতো তুই যে সারা জীবন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়লি, কোনোদিন তো ঠিকমতো বেতনও দিতে হয়নি, ফ্রি প্রাইমারি স্কুল, এরপরে স্কলারশিপ পাওয়ার কারণে সারা বছর ফ্রি, দিতে যদি হতো মাসে 20 টাকা, তাহলে তোর টাকাটা কে দিয়েছে? আমি একটু অবাক হয়ে স্যার দিকে তাকিয়ে ভাবছি, স্যার এটা কেন বললেন? স্যার নিজেই উত্তর দিলেন, বললেন তোর টাকাটা তোকে রাস্তায় আনার কারণ আছে। এই টাকাটা এই গার্মেন্টসের মেয়েটা যে রাত 11টায় বাসায় গিয়ে রান্না করে খেয়ে ঠিক মতো না ঘুমিয়ে সকালে গার্মেন্টসে যাচ্ছে, সে দিয়েছে। যে রিক্সা চালক রিক্সা নিয়ে বের হয়েছে, ছেঁড়া লুঙ্গি পরা, উনি দিয়েছেন। ওনারা কিন্তু ওনাদের বাচ্চাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারেন নাই, তার মানে তারা তাদের বাচ্চাকে বঞ্চিত করে তোকে পড়িয়েছে। এখন তুই একটা ভালো চাকরি পেয়েছিস, তোকে এটা ফিরিয়ে দিতে হবে। উনি বেঁচে আছেন? না, স্যার মারা গেছে। এরপরেই কিন্তু আমরা স্যারের এই কথাটা কিন্তু আমার পুরো দুনিয়া, চিন্তার ভুবন, জগৎ বদলে দেয়। আমার মনে হয় যে না, এইবার আমার দেওয়ার পালা। আমাদের সমাজ, দেশ যতটুকু দেওয়ার আমাকে দিয়েছে, এবার আমার দেওয়ার পালা। এই দেওয়ার তাগিদেই কিন্তু চাকরিতে ঢোকার কিছুদিন পরপরই আমরা পেইড ফরওয়ার্ডের কাজটা শুরু করি। আপনার আইডিয়া হয়তো থাকতে পারে যে পেইড ফরওয়ার্ড বিপন্ন শিক্ষার্থীদেরকে পড়াশোনায় ফিরিয়ে আনে, সাহায্য করে, কোনো ফান্ড রেজ করে না। আমাদের অনেক ডোনার আছেন, তাদের সাথে যারা রিসিপিয়েন্ট, যারা বিপন্ন ছাত্রছাত্রী আমাদেরকে জানায়, আমরা দুজনের মধ্যে ব্রিজিং করে দেই। এভাবে কিন্তু আমরা হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনায় ফিরিয়ে। এটা বাংলাদেশে এখন একটা মহিরুহর মতো, আমরা সেই জায়গাটায় যাব, ইন ডিটেইলি কথা বলবো। বাংলাদেশে এটা একটা ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, রাইট? এটা ঠিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না, একই নামে সব জায়গায় এই মুভমেন্টটা আছে। এটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট, ওকে, কিন্তু কেউ সবাই স্বাধীনভাবে কাজ করে। স্যার, বাংলাদেশে আপনার হাত দিয়ে এটা শুরু হলো? জি, এবং আপনারা পুরো একটা টিম হিসেবে কাজ করা শুরু করলেন। কত সালের দিকে এটা? আমরা বলি এটা 90s শুরু হয়েছিল পেব্যাক সোসাইটি নামে। ওকে, পেব্যাক সোসাইটি নামে। তখন আমরা খুব ছোট আকারে 40-50 জন নিজেদের মধ্যে একটু বিপন্ন ছেলে মেয়ে পেলে আমরা সাহায্যগুলো করতাম। 2016 সালে এসে আমেরিকা থেকে আমার এক বন্ধু, যে বন্ধুটা পেন্সিল দিয়ে আমার চোখ গেলে দেওয়ার হুমকি দিয়েছিল, ও আমাকে জানালো যে ও করতো আমাদের সাথে, বললো যে এই কাজটা যে আমরা করি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কনসেপ্ট আছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কনসেপ্ট আছে পেইড ফরওয়ার্ড নামে, যেখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে একজনে, তার এক বন্ধু কিছু টাকা ধার চেয়েছিলেন, মিস্টার থর সম্ভবত নাম। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তাকে $70 মনে হয় ধার দিয়ে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে তিনি বলেছিলেন যে এই টাকাটি আমাকে শোধ করতে হবে না, তোমার বিপদ কেটে গেলে, তোমার আর্থিক সামর্থ্য ফিরে আসতে তুমি এই $70 দিয়ে আরেকজনকে সাহায্য করবে, $70 দিয়ে। এইভাবেই
আমার ঋণ শোধ হয়ে যাবে। এই জন্যই বলা হয় পে ইট ফরওয়ার্ড, একজন দিবে, নিবে, সে আরেকজনকে দিবে। রাইট। এবং পরে মিস্টার থর কিন্তু আমেরিকার সিনেটর হয়েছিলেন। তো আমার বন্ধু জানালো যে এরকম একটা কনসেপ্ট আছে, এবং এই কনসেপ্টটা পৃথিবীর অনেক দেশে, 180টা দেশে সম্ভবত এটা প্রচলন আছে, ইনক্লুডিং আমেরিকা। আমরা পেব্যাক সোসাইটিটাকে এই নামটা দেই না কেন? এই নামটা তো খুব সুন্দর, যদিও একটার সাথে একটার কোনো রিলেশন নাই, কোনো মাদার অর্গানাইজেশন নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। আপনিও চাইলে পে ইট ফরওয়ার্ড ঢাকা করে ফেলতে পারবেন। ওকে। তখন আমরা পে ইট ফরওয়ার্ড নামে আত্মপ্রকাশ করি 2016 সালে। তার আগ পর্যন্ত পে ব্যাক ছিল, পেব্যাক সোসাইটি। ওকে। 2016 সালে আমরা যখন তখন আমরা এটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক করে ফেলি। আমরা এটা করার কয়েক মাসের মধ্যে এটা সদস্য সংখ্যা 8,000-এ পরিণত হয়। এখন এটার সদস্য সংখ্যা প্রায় 25,000। আমি একটু বলি, অন্য গ্রুপের সাথে কিন্তু এই গ্রুপের একটু পার্থক্য আছে। রাইট। আপনার তো মনে হতে পারে যে 25,000 সদস্য আর কতই বা সদস্য, 5 লক্ষ গ্রুপ মেম্বার আছে, এরকম সদস্য তো আছে, 10 লক্ষ আছে, আছে না, 1 কোটি সদস্য আছে। আমার 25,000 সদস্য কিন্তু এখানে আমাদের কিন্তু একটু অন্যরকম, কারণ আমাদেরকে কিন্তু এই 25,000 সদস্য কিন্তু প্রতিনিয়ত একজন আরেকজনকে সাহায্য করে যাচ্ছেন। এখানে তিনি সদস্য হন যাকে আরেকজনের কাঁধে হাত রাখতে হয়। শুধু লেখালেখি করে দায়িত্ব শেষ না, সহানুভূতি প্রকাশ করে দায়িত্ব শেষ না। এই 25,000 সদস্য কিন্তু মানে একজন আরেকজনকে স্পর্শ করেন, ফিজিক্যালি হেল্প করেন, আর্থিকভাবে হেল্প করেন, ব্লাড দিয়ে হেল্প করেন। সো এটার সাথে 10 মিলিয়ন কাদের আছে সেটার সাথে মিলালে হবে না। অনেক সাকসেসফুল স্টোরি আছে আমি যেটা জানি ব্যক্তিগতভাবে। একটা যেটা হচ্ছে যে ওই সেকেন্ড স্টেপে আপনারা নিশ্চয়ই এসেছেন, যেহেতু এতদিন ধরে করছেন, মানে কেউ হেল্প করেছে, সে স্বাবলম্বী হয়েছে। অনেক আছে। আমাদের যে প্রথম যে ছেলেটি ছিল সেই তো একটি ব্যাংকের অতি উচ্চ পদস্থ কর্মকর্তা। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা দেশের বাইরে পড়াশোনা করে বেরিয়ে এসছে, যারা এখন তারা পে ব্যাক করছে। কিছুদিন আগে আমাদের একটি মেয়ে একটি বক্তৃতায় বলছিল যে সবসময় চিন্তা করতাম, ওরা আমাকে বাবা ডাকে, বলল যে বাবা কোথায় যাবেন, একসময় কোথায় যাবেন, ওরা বললো চিন্তা করতো, বললো যে আমরা একসময় চিন্তা করতাম যে বাবা কোথায় যাবেন। মানে এত আবেদন আসছে, এত তো অভিভাবক বা ডোনার বাবা পাবেন না, বাবা তখন কি করবেন। বলে সেই ভয়টা এখন আর আমরা পাই না, কারণ একসময় আমরা আবিষ্কার করলাম আমাদের ভাই বোনরা যারা বেরোচ্ছে সবাই তো অভিভাবক হচ্ছে, সবাই তো দায়িত্ব নিচ্ছে। আচ্ছা যাই হোক, মুহিউদ্দিন স্যারের কথা অনুযায়ী কিন্তু আমাদের এটা সৃষ্টি, এটার পরে আমাদের অনেস্টি সৃষ্টি, তারপরে প্যারেন্টস লাউঞ্জ, এই কাজগুলো আমরা করা শুরু করলাম। এগুলো বেশি না বলাই ভালো, এগুলি লোকজন বলাই ভালো, নিজের কথা না বলাই ভালো। এইসব ব্যাপারে এগুলি আমরা মানে আমাদের কাজগুলো অন্যরা বলাই ভালো। স্যার প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল একটা ছেলে, হ্যাঁ প্রথম আলোতে, ওটার দায়িত্ব তো পেইড ফরওয়ার্ড। হ্যাঁ পেইড ফরওয়ার্ড, ও প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পেয়েছে, ও পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। এই কাজগুলো আমি একা করি না, আমাদের সবাই মিলে করি। তবে এগুলো আসলে আমরা বেশি না বলা ভালো, কারণ কি জানেন, এগুলো কোনো বড় কাজ না। কি বলেন স্যার, এগুলো বড় কাজ? মোটেও বড় কাজ না, এগুলো করাটাই স্বাভাবিক। পয়েন্ট, এগ্রিড। আমরা করি না বলি এগুলোকে মানে এগুলোকে বড় করে দেখি। রাইট, এটা আসলে মানুষের দায়িত্ব। পেইড ফরওয়ার্ডকে বড় করে দেখি, অনেস্টকে বড় করে দেখি, প্যারেন্টস লাঞ্চকে বড় করে দেখি, অজ্ঞাত রোগীদের সেবা দেয় সেটাকে বড় করে দেখি। না না, এটা বড় না তো, এটা তো আমার আর আপনার দায়িত্ব। ট্রু, এগ্রিড। আপনি এই সমাজ থেকে পেয়েছেন না, এই সমাজকে আপনার পে ব্যাক করতে হবে না। হক আছে না, 17 কোটি মানুষের দাবি আছে না আপনার প্রতি, যাদের টাকায় আপনি পড়াশোনা করেছেন। একমত। এবং আমি দুজনেই আমি প্রত্যেক ধর্ম বলে, বিশেষ করে ইসলাম একটা কথা স্পষ্ট করে বলে যে মহান আল্লাহ তাআলা কিন্তু সব গুনাহ মাফ করবেন, হকের গুনাহ মাফ করতে পারবেন না যদি সে না মাফ করে। যদি যার হক আপনি আদায় করেননি সে মাফ না করে, তাহলে হাসরের দিন এই 17 কোটি মানুষের কাছ থেকে মাফ চাইবার জন্য তাদেরকে আপনি জড়ো করতে পারবেন? ট্রু, ভেরি ইম্পর্টেন্ট। আমাকে মাঝে মধ্যে যখন লোকজন বলে যে আপনি ভাই এই কেন, মানে আপনি কিভাবে, মানে কেন এগুলিতে জড়ালেন, কিভাবে করলেন, কেন করলেন, আপনারা কেন করেন, মানে আসলে খুব ভালো লাগে আপনাদের দেখে। তখন আমি মাঝে মধ্যে বলি এটাতে ভালো লাগার কিছু নাই, এটা মোটেও এক্সেপশনাল কিছু না, এটাই স্বাভাবিক, এটা করতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে, এটা আমার দায়িত্ব। এটা আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি করে এসছো পৃথিবীতে, তোমাকে যে আমি স্বর্গে দিব, বেহেশতে দিব, জান্নাতে দিব, তুমি কি করে এসছো পৃথিবীতে, কে তোমার পক্ষে সাক্ষী দিবে যে উনি আমার জন্য এই কাজ করেছেন? আমি তো নিজের স্বার্থে করছি। পেইড ফরওয়ার্ডের হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হচ্ছে, আমাকে বাবা ডাকে, অবশ্যই তাদের উপকার হচ্ছে, কিন্তু মূল স্বার্থটা কিন্তু আমার, সেটা হচ্ছে নিজেকে পার করা।
এই পেইড ফরওয়ার্ডটা করতে গিয়ে একসময় আমরা দেখলাম যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খুব বেশি তো টাকা দিতে পারি না, এভারেজ 3,000, 4,000, 5,000 টাকা করে দেই এখন প্রতি মাসে। আমি দেখি যে 3-4 হাজার টাকা দিয়ে হয়তো তার পুরোটা হয় না। তখন আমরা চিন্তা করলাম যে তাদের লাইফকে কম ব্যয়বহুল করা যায় কিনা, লেস এক্সপেন্সিভ করা যায় কিনা। যে বাচ্চাটার মাসে 5,000 টাকা লাগে তার মাসের খরচ যদি 3,000 টাকায় নামিয়ে আনতে পারি, তাহলে তো তার 2,000 টাকা সেভ হলো, 2,000 টাকা হেল্প করা হলো। তো তখন আমরা অনেস্ট করলাম। অনেস্টটা পশ্চিমা বিশ্বে একটা প্রচলিত চ্যারিটি কনসেপ্ট। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বললাম যে তোমাদের পুরনো গুডস, ব্যবহৃত অব্যবহৃত যত পণ্য বাসায় আছে, দেখবেন আপনি টি শার্ট এনেছে আপনার জন্য, আপনার বন্ধু বাইরে থেকে 3টা, একটা ছোট হয়ে গেছে, ফেলে রেখেছে। কেউ একটা শু এনেছে, হচ্ছে না, ফেলে রেখেছেন। আপনার মেয়ের জন্য জামা কিনেছেন, বাচ্চারা মাশাআল্লাহ দ্রুত বড় হয়ে যায়, সেই জামাটা আর পরতে পারছে না। আপনার বাসায় খুঁজলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এরকম 20 থেকে 25টা আইটেম পাবেন যেটা আপনার কোনো কাজে লাগছে না। আমরা আমাদের বন্ধুদেরকে বললাম আমাদেরকে এইগুলো দাও, কার কাছে কি আছে। জিজ্ঞেস করলো কি চাও, আমি বললাম ভাই আলপিন থেকে অ্যারোপ্লেন সব দাও। তখন আমরা অনেস্ট গ্রুপটা করলাম ফেসবুকে। তখন আমাদের কাছে আমাদের বন্ধু বান্ধবরা প্রথমে জিনিস পাঠানো শুরু করলেন, জামা, জুতো, ব্যবহৃত জিনিস, অব্যবহৃত জিনিস, কেউ কিনেও পাঠাতে শুরু। কেন? ওরা জিজ্ঞেস করলো কেন। আমি বললাম এটা দিয়ে আমি একটা নতুন প্ল্যাটফর্ম করব। প্ল্যাটফর্মটার নাম হবে অনেস্ট। সেটা হচ্ছে তোমার এই টি শার্ট, যেটা নতুন টি শার্ট, যেটার দাম বাজারে হয়তো 1500 টাকা, এটা আমি 300 টাকায় ছাড়বো। তাহলে আমার একটা বাচ্চা 300 টাকায় একটা 1500 টাকা দামে শার্ট পরতে পারবে। কিন্তু মজাটা এখানে শেষ না। আমাদের এই অনেস্টের পার্টনার হচ্ছে কিন্তু আমাদের মেম্বাররা যারা কিনেন, 60% প্রফিট যায় তার কাছে। ওকে, তার মানে যখন আমি বলি যে এই শার্টটা 1500 টাকা দামের শার্টটা 300 টাকায় আমি আপনাকে দিচ্ছি, 60% প্রফিট আপনার, তার মানে 180 টাকা আপনার, 120 টাকা আমার। ওকে, তার মানে আসলে উনি শেষ পর্যন্ত এটা নিচ্ছেন 120 টাকায়। রাইট। সেই 120 টাকা যে 40% আমি পাচ্ছি, সেটা আবার চলে যাচ্ছে চ্যারিটিতে। কিভাবে যাচ্ছে? আমাদের একটা স্লোগান আছে অনেস্টের। প্রথম স্লোগান হচ্ছে স্টপ সেলিং, স্টার্ট হেল্পিং। ওকে। এরপরে আমাদের একটা 5 লাইন আছে। সেই 5 লাইন হচ্ছে ইফ ইউ হ্যাভ এ ব্যাড ডে টুডে, আজকে যদি আপনার দিনটা খারাপ হয় দয়া করে আমাদের বলুন, আমরা আপনার পাশে দাঁড়াবো। মানে আমাদেরকে শুধু জানালেই হয় যে আমার কাছে আজকে কেনার টাকা নাই, আমরা সেটা ফ্রি দেই। ওই 40%-এর একটা অংশ চলে যায় অপারেশনাল এক্সপেন্সেস, আর বাকিটা কিন্তু ফ্রি গুডস। ওকে। অনেস্টে 3টা পণ্য যদি দামে হয়, আপলোড হয়, বা বাজার মূল্যের চেয়ে 10 ভাগের 1 ভাগ দামে, ইভেন খাদ্যপণ্য কিন্তু আমরা বাজারে, পেঁয়াজ যখন 250 টাকা তখন আমাদের এখানে 60 টাকা ছিল, 60 টাকা ছিল। ওটাকে আমরা বলি লস সেগমেন্ট। অনেস্টলি 1 টাকা প্রফিটও কিন্তু আমরা নেই না। ওই তখন ফ্রি সেগমেন্ট থাকে। ফ্রি সেগমেন্টে জামা, জুতা, কাপড় চোপড়, লুঙ্গি, বই, যা যা লাগে, তেল, নুন, সাবান, যা লাগে সব আছে। আমরা বলি যে এটাকে বলি ডোনেটেড ফরওয়ার্ড, মানে যার যা লাগে শুধু আমাদেরকে বলবেন, আমরা পৌঁছে দেব। আর আমাদের সদস্যদেরকে বলি ভাই সবাই তো অনলাইনে আসতে পারবে না, সবাই তো এটার খবর জানবে না। তোমরা দয়া করে তোমাদের এলাকায় যদি দেখো যে কারো বাসায় চাল নাই, কারো পরনের কাপড় নাই, কোনো বাচ্চার বই নাই, একজন অসুস্থ রোগী পড়ে আছেন, ওষুধ নাই, তোমরা পিক করে এসে নিয়ে পৌঁছে দাও। এই জন্য ডোনেটেড ফরওয়ার্ড, মানে আমরা ডোনেশনটার ব্যবস্থা করে দেবো, তুমি ফরওয়ার্ড করে দেবে। কিন্তু পরে মজার ব্যাপার হলো, এই ব্যাপারটা আসলে না, মানুষ অনেক ভালো। মানুষ সম্পর্কে আমি অসাধারণ ইতিবাচক ধারণা পোষণ করি। কারণ এই যে পেইড ফরওয়ার্ডে হাজার হাজার ডোনার, হাজার হাজার অভিভাবক কোনোদিন ছিলেন না, উনি না জেনে আমেরিকা থেকে একটা বাচ্চার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। তার কোনো রক্তের সম্পর্ক নাই, তার কোনো দায় নাই, কিন্তু তিনি আরেকজন মানুষকে বড় করছেন, নিজের বাচ্চার সাথে আরেকজন মানুষকে। অনেস্টলি দেখা গেল যে আমাদের বন্ধু বান্ধব ছাড়িয়ে কোত্থেকে যে এত ডোনেশন আসে, কার্টুনে ডোনেশন। এই যে আপনার এই স্টুডিওতে ঢোকার আগে আমাকে কুরিয়ার সার্ভিসের যিনি পৌঁছে দেন, উনি বারবার ফোন করছিলেন যে একটা প্যাকেট এসছে স্যার, ভুলে ভদ্রলোক আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন, অনেস্ট অফিসের ঠিকানায় না পাঠিয়ে। এখন আমি তো নাই, আমাকে তো পাচ্ছে না। এরকম কত মানুষ যে আছেন, কত জিনিস যে পাঠান, এবং প্রতিটা জিনিস মানুষের কাছে চলে যাচ্ছে। আর ইদানিং আমাদের একটা সুবিধা, আমরা কিন্তু একটা কথা বলি, আমাদের কোনো কাজে কিন্তু 1 টাকা ডোনেশনে নেওয়া হয় না। আচ্ছা,
নেভার এভার ক্যাশ। আপনি যদি অনেস্টকে জিনিস দিতে চান, আপনার পুরোনো শার্ট দিবেন, গেঞ্জি দিবেন, আমরা নিব। আপনি অনলাইনে দেখবেন আপলোড হচ্ছে, বিক্রি চলে যাচ্ছে, মানে ভেরি মাচ ক্লিয়ার যে আপনি 10টা শার্ট দিলেন, আপনি দোকানে ঢুকে দেখলেন যে 10টা শার্ট আপলোড হয়েছে। আপনি 1 ঘন্টা পরে দেখলেন যে 10টা শার্টের মধ্যে 2টা চলে গেছে, 4টা চলে গেছে, 5টা চলে গেছে। কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ, ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে। পেইড ফরওয়ার্ডটা হচ্ছে পেইড ফরওয়ার্ড বাংলাদেশ লেট আস স্প্রেড কাইন্ডনেস, ওকে, এটা একটা। আর এটা হচ্ছে অনেস্ট, HONEST, honestbangla.com, আর ফেসবুকে শুধু অনেস্ট। ওকে। আর এগুলো পাওয়ার আরেকটা সহজ উপায় হচ্ছে, মানে যদি এগুলো মনে না থাকে, সেটা হচ্ছে বাদল সৈয়দ, BADALSYED দিয়ে যদি আমাকে সার্চ করে খুঁজে নেওয়া যায়, আমার ওখানে গেলে এগুলো সব পাওয়া সব লিংক আছে। যাই হোক, যেমন মনে করেন আমরা কিন্তু কিছু মজার কাজ করি এই যে অনেস্টের মাধ্যমে, এই যে 40% টাকাটা দিয়ে। পরশুদিন রাতে চট্টগ্রাম বই মেলায় ছিলাম, দেখলাম 2টো তরুণ বই উল্টে পাল্টে দেখছে। দেখে একজনে রেখে দিল, পাশের বন্ধু জিজ্ঞেস করছে নিবি না, কিন্তু দেখলাম যে খুব মনোযোগ দিয়ে পড়ছে বইটা, কয়েকটা পৃষ্ঠা, রেখে দিল। নিবি না? বলে না রে, টিউশনির বেতন পাইনি। তখন ওই বন্ধুটি বলল কয়েকদিন আগে দিয়ে দিতে বল টিউশনির বেতন। তখন যে বইটি পড়ছিল সে বলল দিবে না রে। আমি জানি, যেহেতু আমি টিউশনি করছি, যদিও আমি যাদের বাসায় টিউশনি করেছি তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সে 2জন বই না কিনে চলে গেল। সাথে সাথে আমরা অনেস্ট একটা প্রোগ্রাম চালু করলাম, সেটা হচ্ছে একদম বিনা শর্তে আমরা বই কেনার জন্য 500 টাকা পর্যন্ত লোন দিব। শুধু বইটা কিনে রিসিপ্টটা আমাদেরকে ইনবক্স করে দিতে হবে বই কেনার প্রমাণ হিসাবে, এবং এটা আপনার সুবিধা মতো সময়ে 500 টাকা আপনি আমাদেরকে শোধ করে দিবেন। আর যদি আপনি মনে করেন যে শোধ করতে পারবেন না, অন্যভাবেও শোধ করতে পারেন। সেটা হচ্ছে যারা চট্টগ্রামে থাকেন, আমাদের প্রচুর কাজ তো, প্রতি 8 মিনিটে অনেস্ট একটা প্রোডাক্ট সাপ্লাই দেয়, প্রতি 8 মিনিটে। ফাস্টেস্ট অনলাইন সব বলি আমরা। থাকেই না প্রোডাক্ট, থাকেই না, থাকবে না তো। কারণ সম্প্রতি একটা ইউরোপিয়ান বড় একটা কোম্পানি তাদের CSR এর প্রোগ্রামে আমাদেরকে নিয়ে এসছে। তারা তাদের সিজন শেষ হয়ে গেলে, যেটা ইউরোপে আপনি $50 দিয়ে, 50 পাউন্ড দিয়ে, 40 পাউন্ড দিয়ে, 30 পাউন্ড দিয়ে কিনবেন, সে কাপড়গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা এগুলো দিচ্ছি 200 টাকায়। তো থাকবে কোত্থেকে থাকবে? মানুষ তো পাগলের মতো কিনবে। তা আমরা বললাম যে তোমরা সন্ধ্যার পরে আমাদের গরিবরাই কিনছে, পুয়ার পিপলরাই কিনছে, এটা এনশিওর করেন। আমরা একটু বলি, এটা শুধু পুয়ার না, এটা আমরা মধ্যবিত্তদের জন্য ওপেন রেখেছি। ওকে, মধ্যবিত্ত, কারণ আমাদেরকে মধ্যবিত্তরা কেউ কোনো অভিভাবক আহ্বান জানিয়েছে, বলেছিলেন যে ভাই আমাদের টাকা বাঁচলে, প্রথমে শুধু ছাত্রছাত্রীদের জন্য ছিল, পরে মধ্যবিত্ত কিছু বাবা মা আমাদেরকে বললেন আমাদের টাকা বাঁচা মানে তো আমাদের বাচ্চাদের পিছনে ইনভেস্ট করা, সো আমাদেরকেও সুযোগ দেন। এখন আমরা মধ্যবিত্তদেরকে ওপেন করেছি। আমাদের প্রায় ওখানে 20,000 লোকজন কেনাকাটা করেন রেগুলার, তাদের ডাটা বেজ আছে, এবং যে কেউ কিনতে পারে, মেম্বার হতে পারে। আমরা আশা করি যে বড় মানে ধনীরা ওখানে যাবেন না, তারা সাধারণত ডোনেট করেন। আচ্ছা, যাই বলছিলাম, আমরা বলছি 500 টাকা তুমি নিয়ে যাও, তুমি তোমার সুবিধা মতো দিও, অথবা তুমি একটা কাজ করতে পারো, সন্ধ্যার পরে আমাদের এখানে চলে আসো, 5 দিন আমাদেরকে 1 ঘন্টা করে সময় দাও, 2 ঘন্টা করে সময় দাও। এই 2 ঘন্টার মধ্যে তোমাকে আমরা আপ্যায়ন করব, ফানি মুডে কাজ করব। আমরা সবাই ওখানে স্টাফ, কিন্তু সব কাজ করব, প্যাক করব, পাঠাবো। তুমি 2 ঘন্টা করে 5 দিন সময় দিলা, 2 ঘন্টা পরে তোমাকে আমরা সুন্দর একটা সার্টিফিকেট দিয়ে দেবো যে তুমি অনেস্টের সাথে ছিলে। কারণ আমাদের অনেস্ট পেইড ফরওয়ার্ডের ইন্টার্নশিপের সার্টিফিকেট কিন্তু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিও গ্রহণ করে। খুব নাম করে বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করে কিন্তু, এবং বিদেশ থেকে আমাদের এখানে সে ইন্টার্ন করে। কিন্তু জার্মানির একটা মেয়ে কিন্তু ইন্টার্ন করে গেল, গত 15 দিন আমাদের সাথে ছিল। বিউটিফুল। হ্যাঁ, তাহলে তোমার টাকাটা শোধ। তুমি 5 দিন আসো আমাদের সাথে, 2 ঘন্টা আড্ডা মারো, সাথে কাজ করো কিছু, তাহলে তোমাকে আর টাকাটা দিতে হবে না। আর যদি ওটা করতে না পারো, সুবিধা মতো সময় 500 টাকা দিয়ে যেও। আরেক খুব নাম করা ব্যাংকার লন্ডন থেকে এসে 3 দিনের জন্য স্বেচ্ছাশ্রম দিয়ে গেছেন আমাদের এখানে অনেস্টে। হ্যাঁ, যাই বলছিলাম, এভাবে আস্তে আস্তে এগুলি সৃষ্টি, তবে এগুলো কোনো বড় কাজ না। স্যার, আমি আপনার কর্মজীবন খুবই বর্ণাঢ্য কর্মজীবন, এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সিভিল সার্ভিস অফিসার আপনি, এটা বাংলাদেশের সবাই জানেন, এবং সবাই আপনাকে অত্যন্ত সমীহ করেন, অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। সেই জায়গাটার যে অভিজ্ঞতা, সেটা একটু ছোট করে জানতে চাই। এবং আপনার খুব চমৎকার একটা অভিজ্ঞতা আছে আপনার সংসার জীবন নিয়ে, আপনার একটা কন্যা আছে আমরা যতদূর জানি। জি, এটা নিয়েও একটু জানতে চাই। প্রথমে সিভিল সার্ভিসের ব্যাপারটা একটু বলি। জানেন, আমি না অপূর্ব সৌভাগ্যবান। আমি আমার সারা চাকরি জীবনে কখনো খারাপ বস পাইনি। আমি প্রথম জয়েন করি যখন একাডেমিতে ট্রেনি হিসাবে, তখন আমরা জহির মোহাম্মদ স্যার নামে একজন স্যারকে পেয়েছিলাম। উনি খুবই কঠিন ছিলেন, কিন্তু একটা কথা উনি আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে আমি আমার আন্ডারে আইনস্টাইন চাই না, আমি আমার আন্ডারে কাজের লোক চাই।
হ্যাঁ, আমার আন্ডারে তুমি আইনস্টাইনকে পোস্টিং দাও আর উনি কোনো কাজ করবে না, তাহলে তো আমার কাজ হবে না। আমার চাই কাজের লোক। সো যদি সিভিল সার্ভিসে টিকে থাকতে হয়, কাজের লোক হও, আইনস্টাইন হয়ে লাভ নেই। তোমরা সবাই খুব ভালো ছাত্র ছাত্রী এখানে এসছো, আমি জানি, ওটা ভুলে যাও। এটা পুরো ডিফারেন্ট জগৎ। ডোন্ট ট্রাই টু বি আইনস্টাইন হিয়ার। এরপরে আমি যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই, তখন মোহাম্মদ শাহজাহান ছিলেন আমার বস। শাহজাহান স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে, দেখো তোমরা হচ্ছে এখন কাদামাটি, আমাদের কাছে পাঠানো হয়েছে কাদামাটি হিসাবে, তোমাদেরকে দিয়ে এখন যেরকম ইচ্ছে সেরকম মূর্তি আমি বানাতে পারবো, চাইলে দেবতাও বানাতে পারবো, দানবও বানাতে পারবো, আমার দায়িত্ব হচ্ছে দেবতা বানানো। সারা জীবন যত বস পেয়েছি, কেন জানি সবাই এরকম। অনেকেই আমাদের অনেক বন্ধুর অবজেকশন আছে, বসের সমস্যা আছে, বলে যে ডিস্টার্ব করে, বলে যে সমস্যা করে, বলে যে চাকরিতে আরাম পাচ্ছি না। আমি কোনো দিন এই চাকরি জীবনে কোনো সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে কেউ দেন নাই, কোনোদিন চাপিয়ে দেন নাই। আমি যেখানেই গেছি, একটা আমার বাবার মতো হতে না পারলেও তার 1000 ভাগের 1 ভাগ হওয়ার চেষ্টা করেছি। সেটার জন্য আমাকে কখনো উপর থেকে বলা হয় নাই যে এটা করো না, এইভাবে করো, এইভাবে করতে হবে, এইভাবে করো। আমি খুব দৃঢ়ভাবে বলি, আমরা যারা বলি যে উচ্চ পর্যায়ে চাপের কারণে আমরা পারি না, আমি আসলে এটা খুব বেশি বিশ্বাস করি না। আমি যখনই সিদ্ধান্ত নিয়েছি, সেটা অনেক সময় হয়তো আমার উচ্চ পর্যায়ের কর্মকর্তার বন্ধুর বিপক্ষে গেছে, উনি একবারও ডেকে আমাকে বলেন না যে এটা চেঞ্জ করে দাও। এটা হচ্ছে আপনার স্টাইলটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমি এই ধরনের মানুষ, আমার কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন। এবং আমি আমার স্যারদের যাদের সাথে আমি কাজ করেছি এবং যারা রিটায়ার করেছেন, সবার সাথে আমার সম্পর্ক কিন্তু এখনো আছে। অনেক বছর আগে জহির মোহাম্মদ সানা, যার সাথে আমি জয়েন করেছি, তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে। বরং ইন সার্ভিস সিনিয়রদের চাইতে আমার সাথে রিটায়ার্ডদের সাথে বেশি যোগাযোগ। কারণ ইন সার্ভিসদের সাথে আমি একটু অস্বস্তিতে ভুগি এই কারণে, ওনারা যদি আবার মনে করেন যে আমি কোনো স্বার্থের কারণে গেছি, এই কারণে আমি বড় একটু অস্বস্তিতে ভুগি, ফর্মালের বাইরে খুব একটা ইনফর্মাল রিলেশন ডেভেলপ করি না। আমার চাকরি জীবনটা আমার খুব ভালো কেটেছে। অপূর্ব স্যার নামে একজন স্যার ছিলেন, আমি তার আন্ডারে 5 বছর কাজ করেছি। আমাকে উনি শেপে এনেছেন, উনি আমাকে শিখিয়েছেন অফিসার কিভাবে হতে হয়, সরকারি প্রজাতন্ত্রের কর্মী কিভাবে হতে হয়। মাঝখানে দীর্ঘদিন খণ্ডকালীন কাজ করেছি জাতিসংঘের সাথে, এখনও যুক্ত আছি। এই সুযোগটা প্রথমে অপূর্ব স্যার করে দিয়েছিলেন, পরে আমি ওখানে জায়গা করে নিতে পেরেছিলাম, স্থায়ী জায়গা। উনি আমাকে একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। পরে আমি কিভাবে তাদের মন জয় না, রীতিমতো পরীক্ষা দিয়ে ওখানে জায়গা করে নিয়ে দীর্ঘদিন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। দেশ বিদেশে প্রচুর বন্ধুত্ব হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে। জাতিসংঘের যে সমস্ত ট্যাক্সেশনের উপর ইন্টারন্যাশনাল যে 3টা হ্যান্ডবুক আছে মেম্বার স্টেটদের জন্য, সেগুলো কো-অথর হওয়ার সুযোগ হয়েছে। সবগুলোই কিন্তু আসলে আমার কর্মজীবনে যারা আমার উপরে ছিলেন তাদের বদান্যতার কারণে। আমার মেয়ের ব্যাপার তো আসবই। যেমন আমার মেয়ে জন্মের যে যুদ্ধ, আমাকে কিন্তু তখন দিনের পর দিন ছুটি নিয়ে বিদেশ থাকতে হয়েছে। খুব 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 কম সরকারি দপ্তরেই কিন্তু একজন কনিষ্ঠ কর্মকর্তাকে এরকম ছুটি দিয়ে থাকে। তারা কিন্তু আমাকে এটা দিয়েছেন। এবং আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, মানুষ জীবনের জন্য চাকরি করে, পরিবারের জন্য চাকরি করে, শান্তির জন্য চাকরি করে। মনের মধ্যে অশান্তি রেখে চাকরি ভালো হয় না। তোমার যতদিন দরকার তুমি। আমি যখন ভুল করেছি তারা ভুল ধরিয়ে দিয়েছেন, যখন সফল হয়েছি তারা কিন্তু আমাকে অভিনন্দন দেয়। আমার চাকরি জীবনটা খুবই স্মুথ, আমি খুবই হ্যাপি। আমার কখনো কোনো অসুবিধা হয়নি। এতদিন পার করে আসলাম 26 বছরে, আমি কখনোই কোনো ধরনের খারাপ বস কিংবা খারাপ সহকর্মী আসলে পাইনি। এটা আমি কাউকে খুশি করার জন্য বলছি না, হ্যাঁ, কাউকে খুশি করার জন্য বলছি। কারণ আমাকে যারা জানেন তারা জানেন যে আমি খুব স্পষ্টভাবে সত্য বলায় বিশ্বাসী। আপনার যেহেতু আপনাকে ফলো করি এবং ভালো লাগার জায়গাটা থেকেই ফলো করা, বিয়ে নিয়েও একটা মজার ঘটনা আছে। আমরা যত ভাবি দেখবেন নিশ্চয়ই, সে কারণে আমরা জানতে চাই। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। সেটা হচ্ছে তখন বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তখন আমি টিউশনি থেকে অবসর নিয়েছি। চিন্তা করলাম যে 1 মাস পরে তো চাকরিতে জয়েন করবো, 1 মাস একটু মজা করি, একটু ঘুরে বেড়াই। তখন আমরা একবার চট্টগ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পটিয়া নামে একটা গ্রামে ক্রিকেট খেলতে যাই। এই ক্রিকেট খেলে সারাদিন ক্রিকেট খেললাম এবং খেলে যখন ফিরছি তখন তো বুঝতেই পাচ্ছেন সারা শরীরে ধুলোবালি, ময়লা, চুল উস্কো খুস্কো।
বাসে করে যখন আসলাম আমরা পটিয়া থেকে চট্টগ্রাম শহর ঢুকতে হয় কালুরঘাট ব্রিজ পার হয়ে। আমি ছিলাম, আমার সাথে আমার মামাতো ভাই রায়হান ছিল, রায়হানের এক কলিগ ছিল আতাউর ভাই। এই আতাউর ভাই ছিলেন আবার রায়হানের গুরু টাইপ, আর রায়হান ছিল আমার গুরু টাইপ। হঠাৎ কালুরঘাটে এসে আতাউর ভাই লাফ দিয়ে কন্ডাক্টরকে বললেন, এই বাস থামাও, রুক্ষে বাস। হ্যাঁ, আমরা তো অবাক করি, এখানে কেন থামতে বললেন? বাস থামালো, হতচকিত হয়ে বাস থামিয়ে ফেললো। উনি লাফ দিয়ে আমাদেরকে হাতের ইশারায় নামার জন্য বললেন, আমরাও লাফ দিয়ে নেমে গেলাম। তখন বললেন যে এই সামনে এই যে জুট মিল দেখতেছিস না বিশাল, এটা আমার ফুফাতো ভাই থাকে, আমার ভাইজান থাকে, চল ওখানে গিয়ে খাই, ওখানে শুধু খাওয়া আর খাওয়া। আমরা তো খেলে টেলে এসছি, প্রচন্ড ক্ষুধার্ত। আমরা খুব খুশি মনে যাচ্ছি, গেলাম। যাওয়ার পরে গেটে তো আর ঢুকতে দেয় না, কারণ এইসব মিল টিলে তো একটু গেট টেট থাকে। ভিতরে বারবার উনি খুব মানে রাগের সাথে বলল যে আমি অমুকের আমার ফাদার ইন লর কথা আমি আব্বু ডাকি, আমার বাবার মতোই, আমি ওনার কাজিন হই। এরা পোশাক আশাক দেখে খুব একটা বিশ্বাস করে না। তাই হোক, তারপরে খবর দিল। অনেকক্ষণ পরে দেখলাম যে বসে আছি, কোনো খবর নাই। যত জিজ্ঞেস করে বলে ভিতরে খবর দেওয়া আছে, অপেক্ষা করেন। মানে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না গার্ডরা। একটু পরে দেখলাম যে একটা খুব সুন্দর লাল গাড়ি এসে থামলো। সেখান থেকে খুব হ্যান্ডসাম একজন ভদ্রলোক, আমার মনে আছে উনি কাবুলি স্যুট পরা ছিলেন, নামলেন, নিজে ড্রাইভ করছিলেন। খুবই সুদর্শন একজন মানুষ, খুবই স্মার্ট। দেখলাম যে আমাদের আতাউর ভাই খুব লাফ দিয়ে উঠে ওনার পায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, ভাইজান ভাইজান বলে। তখন বুঝলাম যে ইনি ওনার ফুফাতো ভাই। ওকে, উনি নিজেই আমাদেরকে নিয়ে যেতে চলে এসছেন, কারণ গেট থেকে অনেক ভিতরে বাড়ি। আচ্ছা আচ্ছা, ওনার বাংলোটা অনেক ভিতরে। হি ওয়াজ সো নাইস, ওয়ান্ডারফুল জেন্টলম্যান, যে উনি কিন্তু নিজে গাড়ি চালিয়ে চলে এসছেন, কাউকে পাঠাননি। পরে আমরা ওনার গাড়িতে উঠলাম, তো গেলাম। খুব সুন্দর বাড়ি, অসাধারণ। পিছনেই কর্ণফুলী নদী, একদম মানে বাড়িটার সাথেই কর্ণফুলী নদী। পা অলমোস্ট নদীতে পা ডুবিয়ে চা খাওয়া যায় এই অবস্থা। প্রচুর খাওয়া, ওগুলো খেয়ে দিয়ে খুব খুশি মনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে পরদিন সকালে আমি আবার রায়হানের বাসায় গিয়ে হাজির। তো ওকে আমি বললাম যে তোর সাথে জরুরি কথা আছে। তো বললো কি কথা? আমি বললাম মাধুরী দীক্ষিত, আমার মনে আছে এখন, মাধুরী দীক্ষিত ওর একটা কোনো একটা বোধহয় মুভি তখন রিলিজ হয়েছিল ওনার, ওই মুভিটা দেখবি, ভিসিআরে দেখবি, ভিসিপিতে দেখবি, আমার কাছে আছে। আমি বললাম না এটা না। তাহলে কি? আমি মাধুরী দীক্ষিতকে বিয়ে করবো। ওরে তুই কি মাথা খারাপ, তুই গাঁজা টাজা খাইছিস, কি বলিস এগুলি? আমি মাধুরী দীক্ষিতকেই বিয়ে করবো। বলে মাধুরী দীক্ষিতকে বিয়ে করবি মানে তুই কি পাগল নাকি? আমি বললাম কালকে যে বাসায় গেছি ওই বাসার সেজো মেয়ে কি মাধুরী দীক্ষিতের চেয়ে কম সুন্দর? তো ও আমাকে বললো, ও সোজা হাঁটা দিল, বললো আমি এগুলিতে নাই, ফুপু শুনলে আমারে বটি দিয়ে 2 ভাগ করবে, মানে আমার আম্মা 2 ভাগ করবে, আমি এগুলিতে নাই, তোর ব্যাপার তুই সামলা। আমার বাবা ছিলেন আমার সেরা বন্ধু। আমি রায়হান থেকে খুব একটা সাড়া না পেয়ে আমার বাবাকে গিয়ে বললাম যে বাবা, কালকে একটা বাসায় গেছিলাম আব্বা, আমি কিন্তু আই এম টকিং ফ্রম মাই হার্ট, যার কারণে আপনাদের যে খুব প্রমিত উচ্চারণ সবসময় হয়তো অনুসরণ করবো না। হ্যাঁ, বাবাকে গিয়ে বললাম যে বাবা, আব্বা আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, দেখেছি আমি একটা বাসায়, আমি বিয়ে করব। তো আব্বা বললেন তোমার সাথে পরে নাকি? আমি বললাম না পরে না, এরকম রায়হান নিয়ে গিয়েছিল অমুকের বাসা। আব্বা আম্মাকে বললেন, আম্মা তো আমাকে পারলে আসলে বটি দিয়ে কোপায়, কারণ এত অল্প বয়স, চাকরি বাকরি করি না, কিছু নাই, টাকা পয়সা নাই, আব্বা রিটায়ার্ড। কিন্তু দেখলাম যে আমার আব্বার উৎসাহ আরও বেশি। উনি লাভ দিয়ে বললেন যে ডেফার্ড ম্যারেজ সাফার্ড লাইফ, দেরিতে বিয়ে করলে ভুগতে হয়, কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, ওনারা তোমার সাথে ওনাদের মেয়ে বিয়ে দিবে কিনা। দেয়ার ওয়াজ এ ডিফারেন্স, বিগ ডিফারেন্স। কিন্তু আমার মনে হয় যে আমার বাবা খুব ভালো মার্কেটিয়ার ছিলেন, আমার মনে হয় আর কি। মানুষকে উনি ওনার এই কালো পাতলা মানে এই ছেলেটিকে যে তখন চাকরিতে জয়েন করেনি, যেভাবে ওই পরিবারকে সেল করে ফেললেন, আমার অতীত বর্তমান ভবিষ্যৎকে তারা রাজি হয়ে গেলেন। তা আমার মনে হয় যে আমার বাবা ওই মার্কেটিং সেন্স খুব ভালো, এবং শুধু তাই না,
এটাও দেখলাম যে শুধু ওনারা না, পরিবার না, মাধুরী দীক্ষিত স্বয়ং আমার বাবার ভক্ত হয়ে গেছে। তো ওখান থেকে বিয়ের সূত্রপাত। এরপরে আমি জাস্ট 10 দিনের মধ্যে এনগেজমেন্ট হয় এবং আমি চাকুরিতে ঢুকার 4 দিনের মাথায় বিয়ে করি। জাস্ট আমরা চাকরিতে ঢুকার কয়েকদিনের পরেই বিয়েটা হয়। সো আপনি তখন 21 or 22? 24। আমরা অ্যাপ্লাই করেছি 21-এ, জয়েন করতে করতে 24-এ আপনি বিয়ে শাদী করলেন? বিয়ে শাদী সব কমপ্লিট করে ফেলেছি আমি। আমার বাবা এবং আমার বাবার সাথে আমার স্ত্রীর সম্পর্কটা মায়ের সাথেও আসলেই স্বর্গীয় ছিল, আসলেই স্বর্গীয় ছিল। ইউ আর লাকি এনাফ। মানে আমি খুবই ভাগ্যবান। এবং আমার প্রত্যেকটা কাজ, আমাদের এই যে পেইড ফরওয়ার্ড বলেন, অনেস্ট বলেন, প্যারেন্টস লাউঞ্জ বলেন, আমাদের আই হ্যাভ এ ড্রিম, আমাদের বাচ্চাদের জন্য আরেকটা প্রোগ্রাম আছে ব্যাকপ্যাক ফর এডুকেশন, যেখানে সারা বছরের শিক্ষা সামগ্রী কিনে ব্যাকপ্যাকে ভরে আমরা কয়েক হাজার ছাত্রছাত্রীকে দিয়ে দেই। এই প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু আমার স্ত্রীর অবদান আছে। ও প্রতিটা কাজে শুধু উৎসাহ দেয় না, রীতিমতো আমাকে বাধ্য করে যে এই প্রজেক্টটা তোমাকে নিতে হবে, এটা তোমাকে করতে হবে। অসাধারণ, স্যালুট ইউ ভাবে। এটা তোমাকে করতে হবে, এটা তোমাকে করতে হবে। এবং একটা বাচ্চার প্রবলেম যখন সলভ হয় তখন আমার মনে হয় যে সে আমার চেয়ে বেশি খুশি হয়। একজন রুগী যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, আমার মনে হয় যে ও আমার চেয়ে বেশি খুশি হয়। একজন বয়স্ক মানুষদের জন্য আমাদের যে প্রজেক্টটি আছে, তাদেরকে টাইম পাস করার জন্য আমরা লঞ্চ করেছি একটা প্যারেন্টস লঞ্চ। এটা পুরোটাই কিন্তু ওর ব্রেন চাইল্ড। ও বললো যে বয়স্করা কই যাবেন, তোমরা আড্ডা মারতে রেস্টুরেন্টে যেতে পারো, তোমরা আড্ডা মারার জন্য কত জায়গায় যেতে পারো, বেড়াতে যেতে পারো, কক্সবাজার যেতে পারো, ওনারা কোথায় যাবেন? ঘরে তো ওনাদের সময় কাটে না, ওনাদের জন্য কিছু একটা করো। ওর কথাতেই কিন্তু আমরা প্যারেন্টস লঞ্চটা করি, যেখানে বয়স্করা সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু বিনামূল্যে এসে সময় কাটান এবং আমরা তাদেরকে বাবা মা ডাকি। যাই বলছিলাম, এরপরে আমরা একটা সমস্যার মুখোমুখি হলাম, সেটা হচ্ছে সন্তান লাভে। মেডিকেল সায়েন্স কোনো সমস্যা সেভাবে ডিটেক্ট করতে পারছে না, কিন্তু আমাদের সন্তানও পৃথিবীতে আসছে না। আমরা দেশে অনেক চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। এর মধ্যে কিন্তু আমার ইমিডিয়েট ছোট ভাই জাপান চলে গেছে পড়াশোনা করতে, আমিও চাকরি করি। তখন এই যে বললাম, আমার মামাতো ভাই রায়হান, আমাদের একটা পারিবারিক, ওদের একটা পারিবারিক শিপিং লাইন ছিল, সেই শিপিং লাইনে আমার স্ত্রী যোগ দিলেন। এবং শুধু যোগ দেওয়া না, যেহেতু রায়হানের মাধ্যমে বিয়েটা, রায়হান আমার স্ত্রীকে একদম আপন বোনের মতো জানে, সে একটা শেয়ারও ছেড়ে দিল এই কোম্পানির। এই কোম্পানিটা বেশ প্রতিষ্ঠিত কোম্পানি এখন। আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা দেশের বাইরে যাব। এবং দেশের বাইরে যাওয়ার জন্যে তখন আমি বুঝলাম যে একটা পরিবার, বর্ধিত পরিবার, শুধু পরিবার না, কত আন্তরিক এবং মহৎ হতে পারে। কারণ আমি তখন চাকরিতে ঢুকেছি 4-5 বছর, আমার কিন্তু সঞ্চয় নাই। আমি যে ব্যাংককে গিয়ে চিকিৎসা করাবো, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাবো, একটা বড় সাপোর্ট দিয়েছিলেন আমার আব্বু। আমার যদিও শব্দটা উচ্চারণ করতে ইচ্ছা করে না, তবুও একটু ক্লিয়ার করার জন্য বলি, আমার ফাদার ইন ল, কিন্তু আমি এটা বলতে চাই না, উনি আমার বাবাই। ওই আমার বিয়ে সূত্রে পাওয়া দুটো, আমার 3টে বোন আছে, 4টা বোন ছিল, একজন মারা গেছেন, আর ভাই আছে। ওরা কিন্তু আমার ভাই বোনই, ভাই বোন বলতে ভাই বোনই, যা যা আছে তাই কিন্তু তারা আমাদের পিছনে ইনভেস্ট। আমার ছোট ভাই জাপানে গেছে, আমার বোন তখন জাপানে গেছে, আমার ইমিডিয়েট বড় বোন, দুলা ভাই, এরা সবাই কিন্তু এই পুরো আর্থিক ব্যাপারটা দেখেন। আমরা ব্যাংককে গেলাম, আমরা প্রথম সিঙ্গাপুর গেলাম, আমরা ফেল করলাম। তারপরে আমার বোন এবং ভাই আমাদেরকে জাপান নিয়ে গেল। অনেক দিন ছিল আমার ওয়াইফ, প্রায় 7 মাস আমি ছিলাম অনেক দিন। এরপরে আমি যোগ দেই, সেখানে ফেল করলাম। এর মধ্যে আরও অনেক জায়গায় যাওয়া হয়েছে, সবগুলো জায়গায় ফেল করলাম। লাস্ট আমরা সিদ্ধান্ত নিলাম 2005 সালে আমরা একটা শেষ চেষ্টা করে দেখব। চিকিৎসা বিজ্ঞানে তখন একটা নতুন পদ্ধতি মাত্র এসছে, IVF, ইন ভাইট্রো ফার্টিলাইজেশন, যেটাকে অনেকে ভুল করে টেস্ট টিউব বলেন। আসলে টেস্ট টিউব না, কোনো বেবি টেস্টে হয় না, সবাই মাতৃগর্ভে হয়। টেস্টে শুধু পরীক্ষা নিরীক্ষা করা হয়, নিষিক্তকরণটা করা হয়। আমরা ব্যাংককে গেলাম 2005-এ। যেদিন চিকিৎসা শুরু হবে তার আগের রাতে আমরা ব্যাংককের একটা হোটেলে দাঁড়িয়ে, আমি এবং আমার স্ত্রী দুজনে হাত রেখে একটা প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞা হচ্ছে, যেই চিকিৎসায় আমরা যাচ্ছি এর
সাকসেস রেট 5% অনলি তখনও, এখন একটু বেড়েছে 5%। পৃথিবীতে তখন এই ধরনের সাকসেসফুল কেসের সংখ্যা হাতে গোনা। আমাদের বছর খানেক আগে বা 2 বছর আগে একটা কাপল সফল হয়েছেন আমেরিকায়। তারা হচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামা। যার কারণে কিন্তু অনেকটা এই কারণেই আপনি হয়তো জানেন যে আমার মেয়ে রোজাবেল সাথে এবং আমাদের সাথে ওবামা ফ্যামিলির একটা যোগাযোগ আছে মেইলে, ইন্টারনেট, এই মেইলে আর কি, মেইলেই যোগাযোগটা। তবে যোগাযোগটা আজকে অনেক দিন থেকে 2008 থেকে যোগাযোগটা চলছে, নিত্য যোগাযোগ আছে। হয়তো এটাও একটা কারণ তারা আমাদেরকে আপন করে নেওয়ার, কিছুটা আপন করে নেওয়ার। দেখা হয় নাই বা কোনোদিন হয়তো দেখা হবে না, ওকে, হ্যাঁ, কিন্তু আমাদের রিলেশনটা খুব ভালো। ওয়াদা করছিলাম, ওয়াদাটা হলো যে আমাদের চিকিৎসা যদি সফল হয় এবং আমাদের কোনো সন্তান যদি পৃথিবীতে আসে, তাকে আমরা আমাদের সন্তান বিবেচনা করব না, তাকে আমরা পৃথিবীর জন্য উৎসর্গ করব। তার কাজ হবে মানুষের সেবা করা। ফরচুনেটলি সেবারে মিরাকলটা ঘটে গেল। আল্লাহ কবুল করেছে। 5%-এর মধ্যে সফল হওয়া অর্থে এই অর্থে যে আমার স্ত্রী গর্ভবতী হল IVF এর মাধ্যমে। 3 মাস পরে আমরা দেশে চলে আসলাম। দেশে চলে আসার পর একটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। দেখা গেল যে হঠাৎ করে আমার স্ত্রীর প্রচুর রক্তপাত শুরু হলো। তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তাররা বললেন যে উই আর টু টেক ইট আউট। আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কিন্তু মানুষ কত মহৎ হয়ে দেখেন। যখন সমস্ত ডাক্তাররা সিদ্ধান্ত দিলেন যে এটা টেক আউট করে ফেলতে হবে, তখন কিন্তু একজন ইন্ডিয়ান ডক্টরের কাছে আমরা যেতাম। উনি মাঝে মধ্যে বাংলাদেশে আসতেন, ডক্টর শিশির দত্ত। উনি আমার স্ত্রীকে মা ডাকতেন, আমার স্ত্রী তাকে বাবার মতো শ্রদ্ধা করত। আমরা খবর পেলাম যে ফরচুনেটলি তখন উনি চট্টগ্রামে আছেন কারণ আছে। উনি বাংলাদেশে বেড়াতে এসে কক্সবাজার গিয়ে ঘোড়ায় চড়েছিলেন, ঘোড়া থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। পুরোটা লোহার একটা খাঁচা দিয়ে ওনার কোমরটা বেঁধে রাখা হয়েছে, উনি শুয়ে আছেন, মানে ওই খাঁচাটার মধ্যে ওনার কোমরটা করা আর কি, ঠিক করার জন্য। যখন আমি তো যেতে পারছি না হসপিটাল থেকে, আমাদের একজন আত্মীয় ওনার কাছে গেল, তো বলল যে এই অবস্থা কি করা যায়। তখন উনি বললো একটা অ্যাম্বুলেন্স খবর দাও। ওনার সাথে যারা আছে তারা বললো মানে কি করবেন আপনি? বলে আমি অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে ওকে দেখতে যাব। আপনি কি পাগল নাকি, এই অবস্থা আপনি যাবেন কিভাবে? তখন ডক্টর শিশির দত্ত উত্তর দিলেন, এই মেয়ে আমাকে বাবা ডেকেছে, তার বিপদের সময় আমি পাশে দাঁড়াবো না, এটা হতে পারে না। শিশির দত্ত আসলেন, তাকে ধরে ধরে হলি ক্রিসেন্ট হসপিটালে তোলা হলো। তিনি একটা হুইল চেয়ারে অনেক কষ্ট করে বসলেন, বসে আমার দিকে তাকিয়ে বললেন, এই আমি বসলাম, ভগবান যতক্ষণ না তোমার স্ত্রীকে সুস্থ করে আমি উঠব না। অন্যদেরকে বললেন, ডোন্ট টেক আউট, লেট মি ট্রাই। ডক্টর শিশির দত্ত সে অবস্থায় 3 দিন আমার স্ত্রীর পাশে ছিলেন, শুধুমাত্র প্রাকৃতিক প্রয়োজন ছাড়া তাকে ছেড়ে যান নাই। 3 দিন পরে তিনি বললেন, নাও সিচুয়েশন ইজ সেটেলড লিটল বিট। তবে 4 মাস, মাতৃগর্ভের 4 মাস মানে 16 সপ্তাহ বোধ হয়, 16 সপ্তাহ হতে আর 1 সপ্তাহ বাকি আছে। এই 1 সপ্তাহ যদি কাটিয়ে দিতে পারি তাহলে ওরা নিরাপদ। তবে তুমি তোমার স্ত্রীকে এখানে রাখতে পারবে না, তাকে আবার বাইরে পাঠাতে হবে, কারণ পরিস্থিতি যদি আবার এরকম হয় এখানে হ্যান্ডেল করতে পারবে না। 1 সপ্তাহ কাটার পরে উনি চলে গেলেন। এরপরে ডক্টর তাহের খান দায়িত্ব নিলেন, চট্টগ্রামের বিখ্যাত ডাক্তার। 5 মাস পরে তিনি বললেন যে এবার তোমরা চেষ্টা করো বাইরে চলে যাওয়ার, যেহেতু তোমাদের এটা ভ্যালুয়েবল চাইল্ড এবং দ্বিতীয়বার এই চিকিৎসা করাটা সুযোগ খুবই ব্যয়সাধ্য, পারবো না। তখন আমার স্ত্রীর খালা আমেরিকায় ছিলেন, উনি সব টিকিট পাঠিয়ে দিলেন। এবং তখন কিন্তু আমার স্ত্রী মানে হসপিটাল থেকে ছেড়ে বাসায় এসছে 5 মাসের মাথায়, মানে বাচ্চার 5 মাসের মাথায় ওম্বে গর্ভে। সে বললো যে আমি আমেরিকার এম্বাসিতে দাঁড়াবো। তা আমরা বললাম যে তুমি কীভাবে তুমি সিঙ্গাপুর যাও, ব্যাংকক যাও। ও বললো যে না, আমি কোথাও আস্থা পাচ্ছি না, কারণ আমাকে ব্যাংকক থেকেও বলা হলো যে আমরা শিওর না এটা হ্যান্ডেল করতে পারবো কিনা, কারণ ব্যাংককের হসপিটাল ইট ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল কেস। আমার স্ত্রী সাহস করে আমেরিকার এম্বাসিতে আসলো এবং
এই জাতীয় কেসকে কিন্তু ভিসা দেন আপনি জানেন, কারণ এটা তো আমেরিকান গভর্নমেন্টের অনেক দায়িত্ব চলে আসে, রাইট, তার নাগরিকত্ব দিতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। আমরা মানুষ আসলে অনেক ভালো জানেন, যে আমার স্ত্রীকে কিন্তু ওরা ভিসাটা দিয়ে দিল সব জানার পরেও, যে সেই চিকিৎসা করতে যাচ্ছে তার বাচ্চা, এবং শুধু তাই না, তারা বাচ্চার জন্য প্রার্থনাও করলেন যে আমরা উই আর প্রেয়িং। তো আমার বাচ্চা শেষ পর্যন্ত আমেরিকাতেই হয় 2005 সালে। আমি তখন থাকতে পারিনি, কারণ আমার ছুটি পেতে দেরি হচ্ছিল, ছুটি না, ওই ছুটির পরে ভিসার জন্য যখন অ্যাপ্লাই করলাম, তখন ওই যে আপনার আমাদের যে 9/11 ঘটনা ঘটার কারণে একটু ভিসার করা করেছিল, ওই যে আপনার ক্লিয়ারেন্সটা আসতে হয়, সিকিউরিটি ক্লিয়ারেন্স আসতে দেরি হতে আমি আমার বাচ্চা হওয়ার 1 মাস পরে আমেরিকা গিয়ে পৌঁছাই। ফিরে আসার পরে আমি একদিন কি মনে করে অফিসে বসে অফিস আওয়ারের শেষে পুরো কাহিনীটা লিখতে লাগলাম। আমি কিন্তু আমি আমার স্ত্রী কিন্তু ডে টু ডে ডায়েরি মেনটেন করতাম, বাচ্চাকে চিঠি লিখতাম, ও যখন গর্বে ছিল, হ্যাঁ, বাচ্চাকে, আমার মেয়েকে পরে তো জানলাম মেয়ে হলো, ওকে চিঠি লিখতাম, তখন নাম জানতাম না, চিঠি লিখতাম, তখন বাবু ডেকে চিঠি লিখতাম, বাবু আজকে এটা হয়েছে, আজকে ডপলারে তোমার আওয়াজ শুনেছি, তোমাকে কখন দেখবো। প্রতিদিন আমিও চিঠি লিখতাম একটা ডায়েরিতে, আমার ওয়াইফও চিঠি লিখতো। ওগুলিকে কম্পাইল করে আমি অসম্ভব ইমোশনাল হয়ে ওর স্ট্রাগলটা লিখে ফেললাম, টোটাল স্ট্রাগলটা লিখে আমি কি মনে করে জানি এটা প্রথম আলোর আনিসুল হককে পাঠিয়ে দিলাম। ওনার সাথে কিন্তু আমার পরিচয় নাই, শুধু লেখালেখির পরিচয়, মানে লেখালেখি মানে আমার লেখা উনি চিনেন না, আমাকে তো তখনও লেখক হিসেবে কেউ চিনে না, কিন্তু ওনার লেখা তো সব সারা বাংলাদেশ চিনে। লিখে আমি ভুলে গেছি যে এটা তো আনিস ভাইকে, আর এটা পড়বেন নাকি, আনিসুল হকের এত সময় আছে নাকি। মজার ব্যাপার কি জানেন, 2 দিন পরে আমাকে ফোন আসলো, একটা ফোন এসে বললো আপনি কি বাদল সৈয়দ বলছেন? আমি বললাম হ্যাঁ আমি বাদল সৈয়দ বলছি। বললো আমি আনিসুল হক বলছি। আমি প্রথমে বুঝি না, বললাম আনিসুল হক, মানে আমি প্রথম আলো থেকে আনিসুল হক বলছি। আমার তো তখন অবাক, আমি বললাম আনিস ভাই আপনি? বললেন আমি আপনার লেখাটা পড়েছি, আমাদের বন্ধুরা পড়েছেন, আপনি যদি অনুমতি দেন, এই জাতীয় অনেক পেশেন্ট বাংলাদেশে আছে, এই স্ট্রাগলটা তাদেরকে শেয়ার করতে চাই। তারা যদি এটা পড়ে, অনেকে যাদের পক্ষে সম্ভব তারা যদি উপকৃত হন, বা ইভেন আমাদের দেশের চিকিৎসকরাও তো উপকৃত হবেন, কারণ ওখানে পদ্ধতিটা তো লেখা, অনেক কিছু লেখা আছে। এটা নিয়ে আমরা একটা ছুটির দিনে লিড স্টোরি করতে চাই। আমি আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী বললো আমার কোনো আপত্তি নেই, যদিও এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার আপত্তি নেই, কারণ মানুষ উপকৃত হওয়াটাই হচ্ছে মুখ্য। এরপরে প্রথম আলো এটা নিয়ে একটা লিড স্টোরি করলো ছুটির দিনে, এবং ছুটির দিন প্রথম আলো যেহেতু খুব জনপ্রিয় পত্রিকা, আমার মনে হয় রোজাবেলের বয়স তখন সম্ভবত 7-8 মাস, সে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি শিশুতে পরিণত হলো। অজস্র, তখন তো ফোন, মোবাইল ফোন সবার হাতে হাতে ছিল না, তারপরে ফোন আসতো অজস্র, চিঠি পেতাম। এমন অবস্থা হল যে ফোন আসার কারণ আছে, প্রথম আলো পরের সপ্তাহে প্রথম পাতায় ছুটির দিন আমার নাম্বার ছাপিয়ে দিল, বললো যে ওনার নাম্বারটা দিয়ে দিলাম, কারণ ওদের সুইচবোর্ড জ্যাম হয়ে যাচ্ছে। ওরা আমার নাম্বারটা ছাপিয়ে দিলেন, ওনারা বললেন যে এই হচ্ছে বাদল সৈয়দের নাম্বার, আপনারা ওনার সাথে যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করেন। এরপরে আনিস ভাই আমাকে বললেন যে বাদল এটা বই করে ফেলেন, কারণ বই করলে এটা দলিল হয়ে থাকবে, আরো ডিটেল লিখতে পারবেন, কারণ পত্রিকায় তো এত স্পেস দেওয়া সম্ভব না। পরে জন্মজয় নামে বইটা 2006 সালে বের হয়। আমাকে তখন কেউ চিনে না, সোশ্যাল মিডিয়া ছিল না, বিজ্ঞাপনের তো পয়সা থাকার প্রশ্নই উঠে না। সেই 2006 সালে বের হওয়া বইটা কিন্তু 3টা এডিশন বের হয়েছে। কোন পাবলিকেশন বের করেছে স্যার এটা? এটা প্রথমে করেছিল চট্টগ্রামের একটা প্রকাশনা, মাস মিডিয়া। প্রকাশকও তো না, আমার বই কে বের করবে বলেন? নিজের পয়সা দিয়ে বের করেছি বই, তাও কে করবে? 3rd এডিশনটা করেছিল জ্যোতি প্রকাশ, ঢাকা। জন্মজয়, আপনারা চাইলে জন্মজয়। এই বছর এটা আবার বের হয়েছে, অনেক বছর পর, 13 বছর পরে। এটা অনেকদিন মার্কেট, আউট অফ মার্কেট ছিল, কিন্তু পরে লোকজন আমাকে বললো যে, আমার বন্ধুরা অনেকেই বললো যে এটা তো বের করা উচিত, এটা অনেক দিন নাই, এটা বের করে, এটা অনেকেই খুঁজে বা অনেকেই পড়তে চায়, বা এখন অনেকেরও এটা দরকার আছে। এই গত বছর এটা বের হলো, সমরেশ মজুমদার এসে এটার মোড়ক উন্মোচন করলেন। যাই হোক, এটা বইটা খুব ভালো একটা হিট করলো ইমোশনাল কারণে। মানুষের একে তো আগে প্রথম আলোর একটা ব্যাকআপ ছিল, ওটাই বই হয়েছে। 3য় সংস্করণ শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার এক শুভানুধ্যায়ীকে পড়তে দিলাম, উনি খুব পড়াশোনা জানা মানুষ।
উনি বইটা পড়লেন, পড়ে উনি আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন যে তোমার বইটা আমার ভালো লেগেছে, খুবই ইমোশনাল বই, তবে তোমাকে আমি একটু উপদেশ দিই। আমি বলি দেন। উনি বললেন যে তুমি কি লেখালেখিতে কন্টিনিউ করতে চাও? আমি বলি হ্যাঁ করতে চাই। উনি বললেন যে তুমি প্রচুর পড়ো, আমি জানি, ছোটবেলা থেকে আমাদের পড়ার অভ্যাস, বই পড়ার অভ্যাস, প্রচুর বই পড়ার অভ্যাস ছিল, ওটাই বাঁচিয়ে রেখেছে, আসলে সব জায়গায় উতরে যেতে সহায়তা করেছে। উনি বললেন তোমার পড়ার অভ্যাস আছে আমি জানি, কিন্তু তোমাকে আমি একটু উপদেশ দিই, তুমি যদি লেখক হতে চাও আজকে থেকে 10 বছর একটা শব্দ লিখবে না, শুধু পড়বে। তোমার এটা জনপ্রিয়তা পেয়েছে, কোনো সন্দেহ নাই, বইটা খুবই ভালো, মানুষকে প্রতিটা ক্লাইলে লাইনে কাঁদাবে, এটাও ঠিক, কিন্তু সত্যিকার সাহিত্য হয়নি। 10 বছর দরজা বন্ধ করে পড়ো। দরজা বন্ধ রূপ করতে বলেছেন আর কি। আমি কিন্তু এরপরে 10 বছর একটা শব্দও লিখি নাই। এই 10 বছর আমি শুধুমাত্র পড়েছি, আবার সারা বিশ্বের বই, শুধু বাংলা বই না। 10 বছর পরে এসে আমার দ্বিতীয় উপন্যাস জলের উৎস বের হয়। রাইট। এরপরে তো তারপর তো লেখালেখির জগতে রেগুলার হয়ে গেলাম। যেহেতু আপনি ফেসবুকে আমাকে ফলো করেন বা দেখেন, আমরা বন্ধুত্ব আছে ফেসবুকের মাধ্যমে, আপনার তো ধারণা আছে যে আমার মোটামুটি বইয়ের পাঠক প্রিয়তা আছে। স্টিল আমি কিন্তু মনে করি যে আরো অনেক দূর যেতে হবে, পড়তে হবে, আরো অনেক পড়তে হবে। তো এখন লেখালেখিটাও একটা অনুষঙ্গ হয়ে গেছে, বই মেলায় বই আসে, বাচ্চারা পছন্দ, বাচ্চারা মানে আমার তো অনেক ছেলে মেয়ে, সবাই তো আমাকে বাবা ডাকে, ওরা কিনে আগ্রহ নিয়ে, ওদেরকে আমি মানাও করি যে তোমরা বই বেশি আমার কিনো না, কারণ পয়সা খরচ করার দরকার নেই, কিন্তু ইমোশনটাকেও সম্মান করতে হয়। সব মিলিয়ে আসলে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে ছবির মতো একটা জীবন, কি নাই আপনার এই জীবনে, স্ট্রাগল আছে, আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু যেই জিনিসটা আপনি আপনার পরিবারের কাছ থেকে পেয়েছিলেন, বাবার কাছ থেকে পেয়েছিলেন, অনেস্টি, এই সততা আপনাকে আজকে অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছে। আমরা মনুষ্য জীবনে সবাই কিন্তু স্যার কম বেশি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন সবাই, কিন্তু আমরা আমাদের ওই যে মোরাল প্রিন্সিপাল যেগুলো আছে, ভ্যালুস যেগুলো আছে, সেগুলোতে দাগ কেটে যায়। আমাদের এই সমস্যাগুলো কোনো না কোনোভাবে আমাদেরকে বের করে নিয়ে আসে সেখান থেকে। কিন্তু আপনার এই গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হয় যে অন্যরকম একটা উৎসাহ পাবো। এবং আমি সাজেস্ট করব যে আমার এখানে যারা আসেন, বিশেষ করে আপনি জানেন শওকত এসেছিল কিছুদিন আগে, পুলিশের কনস্টেবল, ওয়ান্ডারফুল সোল, এবং দ্ব্যর্থহীন কণ্ঠে আপনার কথা বলেছে যে আপনার দ্বারা উনি কি পরিমাণ ইন্সপায়ার্ড। তো তখন আমি বলছিলাম যে না, আমি তো তাকে চিনি। তো এই যে মানুষগুলো যারা বিভিন্নভাবে, একটা কথা আছে না, মানে আপনি যেমন আপনার পুরো দুনিয়াটাই কিন্তু সেরকম হয়ে যাবে। তো সামো আপনি যখন আপনি বলছিলেন যে আপনার অফিসের বসদের কথা বা সারাউন্ডিংয়ের কথা, সেই মানুষগুলোকেই কাছে পেয়েছেন যে মানুষগুলো হয়তো আপনার মতো বা আপনার মতো করেই ভাবতে শিখেছে। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। শুধু সাড়া দেননি, আপনি আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি দিলেন। আপনারা হচ্ছেন সমাজের রিয়েল হিরো। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি খুব মনোযোগ দিয়ে এই গল্পটা আপনারা শোনেন, তাহলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যাবে। আমাদের জীবনে মেন্টরশিপ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানে বাদল সৈয়দ স্যারের যে গল্পটা আমরা আজকে এখানে তুলে ধরলাম, তার জীবনের মেন্টরশিপ যদি আমরা বলি, 2 ঘন্টা অনুষ্ঠান শুনে আমরা যদি বুঝি, সেটা হচ্ছে তার বাবা। আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম কিছু মেন্টরশিপের প্রয়োজন আছে। তো আমি মনে করি এই গল্পটা আপনার লাইফে একটা মেন্টর হতে পারে। স্যার, শেষের দিকে চলে এসেছি, আপনার মূল্যবান যদি কিছু বলার থাকে, উপদেশ দেবার থাকে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা প্রথমে আমি বলি, আমার দীর্ঘ সাক্ষাৎকার শুনে যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদের মনে হতে পারে যে ওনার মতো মানুষ হয় না, কিন্তু আমারও অনেক ভুল আছে, ট্রু, আমারও অনেক দোষ আছে, যেগুলো হয়তো আলোচনায় আসেনি। ট্রু, আসেনি, তাই আমাকে অনেক কম্প্রোমাইজ হয়তো আমারও আছে। আমি তো এই কারণেই বললাম যে আমার বাবার 1000 ভাগের 1 ভাগও হতে পারে, এগুলো হয়তো আলোচনায় আসেনি। যেই ভুলগুলো আমি করেছি সেগুলো আমি চাই না অন্য কেউ করুক। 1 নাম্বার, আমার যারা তরুণ বন্ধু যারা শুনবেন, তাদের প্রতি উপদেশ, সেই কাজ কখনো করা যাবে না যে কাজটার কথা গিয়ে আমি আমার মা কিংবা বাবাকে বলতে না পারি। যারা বয়স্ক আছেন তাদেরকে আমি বলবো সেই কাজটা করবেন না যেটা নিজের বাচ্চাকে গিয়ে বলতে পারেন। এটা আরেকটা কথা আমি বলি যে আমরা মানুষের জন্য কাজ না করাটাই অস্বাভাবিক। মানুষকে ভালোবাসলে, মানুষের প্রতি মমতা দেখালে যে পরিমাণ রিটার্ন পাওয়া যায় উপরওয়ালা থেকে, এটা আর কিছু থেকে পাওয়া যায় না। এই সহজ বিনিয়োগের সুযোগটা আপনি ছাড়বেন কেন? এবং আমি সত্যি কথা কি জানেন, আমি গভীরভাবে বিশ্বাস করি, আজকে আমার রাজকন্যার মতো মেয়েটি আমার কোলে এসছে কিন্তু মানুষের দোয়ায়। আমরা বিশ্বাস করি। বয়স কত স্যার ওরা? এখন 14 চলছে। আচ্ছা, 14 চলছে।
তো আমার শেষ কথা হবে, সবাই আমরা অনেকেই বলি যে, আমিও বলি এটা আমিও বলি যে খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, এটা আমার লক্ষ্য। কিন্তু আমি একটা প্রশ্ন করি, মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব না, আমি কি নিয়ে যেতে পারবো? আসলে তো পারবো না। কেউ পারে নাই। মিশরের ফারাও সম্রাটরা চেষ্টা করেছিলেন ধন সম্পত্তি দাস দাসী কবরে নিয়ে যেতে, ডাকাতরা কবরেও শান্তিতে থাকতে দেয় না। তাই আসলে পার্থিব জগৎটা খুব বেশি গুরুত্ব দিয়ে না দেখাই ভালো। এন্ড দ্য থিং ইজ, অ্যাসেট যদি হয়, যদি অ্যাসেটের কথাই বলি, তাহলে অ্যাসেটটা হচ্ছে এইটাই, মানুষের অ্যাপ্রিসিয়েশন, মানুষের ভালোবাসা, মানুষের হ্যাঁ, আমি সেটাই আমি তো বললাম যে আমি নিজেকে পার করতে চাই মানুষের ভালোবাসা দিয়ে। মানুষের ভালোবাসাকেই আমি সঙ্গে নিয়ে যেতে চাই। আমি আসলে আর কিছু নিয়ে যেতে চাই না, চাইলেও আমি নিতে পারবো না। এই জিনিসটা যদি আমরা একটু মনে রাখি না, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। রাইট, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মানুষের জন্যই নিবেদিত হোক, আমার শুধু একটি প্রার্থনা, একটি কামনা। স্যার, আপনাকে আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি এবং আমরা বিশ্বাস করি একটা প্রদীপের লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানোর শক্তি আছে, সেটাই হয়। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠান দেখে আপনার মতো করেই হয়তো কেউ ভাববেন এবং তারা তাদের মতো করে সমাজে কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবেন। আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা শুনছেন এবং সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।